আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে মার্কেটিং অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনা বিভাগের প্রথম পত্রের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমরা লেকচার 2 নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে আমরা আমাদের মার্কেটিং বইটাকে হচ্ছে তোমাদের যেহেতু 20টা চ্যাপ্টার ছিল এবং আমরা চেষ্টা করেছি 20টা চ্যাপ্টারকে 15টা লেকচারে ভাগ করার জন্য। তো আমরা পরপর 15টা লেকচার ওয়াইজ তোমাদের টপিকগুলো কভার করার চেষ্টা করব, কারণ কোন টপিকগুলো কিভাবে পড়তে হবে এইটা জানাই তোমার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি একেবারে কোনো কিছু না জেনে শুধুমাত্র তোমার হচ্ছে বইয়ের ভিত্তিতে হচ্ছে তুমি একেবারে অধ্যায় ভিত্তিক পড়তে থাকো, অনেক ক্ষেত্রে তোমার হচ্ছে মেইন টপিকগুলো বাদ পড়ে যায়। তো আমরা যেহেতু একাডেমিক টু অ্যাডমিশন কোর্স নিয়ে মানে ক্লাস করতেছি, সেহেতু আমরা চেষ্টা করব আমাদের একাডেমিক পড়াটাও যেন অ্যাডমিশনে গিয়েও কাজে লাগে। সেহেতু আমরা টপিক ওয়াইজ আগালে আমাদের কিন্তু অনেক বেশি ভালো হবে সবার জন্য। এই জন্য আমরা চেষ্টা করেছি মোস্ট ইম্পর্টেন্ট টপিক পরীক্ষার জন্য, পাশাপাশি যে টপিকগুলো তোমাদের অনেক বেশি কঠিন থাকে এবং অনেকগুলো তুমি কিন্তু জানো না, এই টপিকগুলো নিয়ে আমরা মেইনলি আমাদের এই যে লেকচার 15টা যে লেকচার রয়েছে এইখানে কথা বলবো মার্কেটিংয়ের ক্ষেত্রে। এবং এই 15টা লেকচারে ক্লাস করার পর তুমি কিন্তু মার্কেটিংয়ের একজন বস হয়ে যাবে, একজন ফ্লিপ কটলার হয়ে যাবে। তো আমরা আজকে কিন্তু আলোচনা করব লেকচার 2। আর লেকচার 2তে রয়েছে কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনা বা স্ট্র্যাটেজিক মার্কেটিং প্ল্যানিং। স্ট্র্যাটেজিক মার্কেটিং প্ল্যানিং, কৌশলগত বাজারজাতকরণ মানে মার্কেটিং বা বিপণন যেটাই বলি না কেন, আর পরিকল্পনা মানে প্ল্যানিং। আর স্ট্র্যাটেজিক মানে হচ্ছে কৌশলগত, যেটা স্ট্র্যাটেজি শব্দ থেকে আসছে। এখন দেখো, বর্তমান সময়ে মার্কেটিংটা বা যে কোনো কাজ অনেক বেশি হচ্ছে তোমার সুদূর প্রসারী হয়েছে বিভিন্ন কারণে, বিভিন্ন কৌশল, বিভিন্ন কর্মপন্থা অবলম্বনের কারণে। অর্থাৎ দেখো, তোমার আশপাশে যারা প্রতিযোগীরা রয়েছে তারা এক ধরনের মানে পন্থা অবলম্বন করে ব্যবসা করে, পাশাপাশি অন্য আরেকজন কিন্তু অন্যভাবে ব্যবসা করে। তো প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা কর্মপন্থা রয়েছে, আলাদা আলাদা কৌশল রয়েছে, আলাদা আলাদা স্ট্র্যাটেজি রয়েছে। সুতরাং আমরা যদি এখন আমাদের বাজারজাতকরণটা করতে চাই, অন্যান্য প্রতিষ্ঠান থেকে যদি এগিয়ে থাকতে চাই, তাহলে সবসময় আমাদের চেষ্টা করতে হবে আমাদের বাজারজাতকরণ পরিকল্পনাটাও যেন কৌশলগত হয়। তো সেই জায়গা থেকে আমরা কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনা করা একটা প্রতিষ্ঠানের জন্য বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। তবে আমাদের যেহেতু এখানে দেখো 3টা শব্দ রয়েছে, একটা হচ্ছে কৌশলগত, একটা হচ্ছে বাজারজাতকরণ, একটা হচ্ছে পরিকল্পনা। আমরা প্রথমে এই 3টা শব্দ সম্পর্কে একটু ব্যাখ্যা জানি। চলো, কৌশলগত, আর অবশ্যই আমার ক্লাস যখন করবা তখন কিন্তু খাতায় লেখার চেষ্টা করবো। কৌশলগত বাজারজাতকরণ, কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনা, কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনা। এখন এখানে আমার যে শব্দগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের এই 3টা শব্দ। কৌশলগত, যেটা ইংলিশ হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক, স্ট্র্যাটেজিক। আর বাজারজাতকরণ মানে হচ্ছে কি মার্কেটিং, আর পরিকল্পনা মানে হচ্ছে কি প্ল্যানিং। আমরা ইংলিশগুলো লিখলাম। এবার প্ল্যানিংটা আসলে কি? আমরা জানি পরিকল্পনা মানে হচ্ছে কি ভবিষ্যতে কোন কাজ কিভাবে করব, অর্থাৎ ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি, ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি, ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি। আর মার্কেটিং মানে কি? মার্কেটিংটা আমরা পরে আসবো, অর্থাৎ ভবিষ্যতে আমরা কখন কোন কাজ কিভাবে করতে চাই, কোথায় করতে চাই, সেটা যে আগাম পরিকল্পনা, সেটা নিয়ে আগাম চিন্তা ভাবনা করা, এটা হচ্ছে আমাদের পরিকল্পনা। এটা তোমরা ম্যানেজমেন্টে পড়েছো, পাশাপাশি মার্কেটিংয়ে কিন্তু এটা জানতে হবে। আর পরিকল্পনা কিন্তু প্রত্যেক কাজের ক্ষেত্রে, কিছু পরিকল্পনা আমরা লিপিবদ্ধ করি, কিছু পরিকল্পনা কিন্তু আমাদের মনের ভিতরে থাকে। তো প্রত্যেকটা জিনিসই পরিকল্পনা থাকে এবং পরিকল্পনা মাফিকই প্রত্যেকটা কাজই আগায়। তোমরা ভাবতে পারো যে কোনো কাজ পরিকল্পনা মাফিক আগাচ্ছে না, এটা বারবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে লেখা হয় যে পরিকল্পনা মাফিক কোনো একটা কাজ আগাচ্ছে না। তো জেনারেলি এটা কিন্তু হয় না, প্রত্যেকটা জিনিসে মোটামুটি একটা পরিকল্পনা থাকে। এটা হচ্ছে অনেক সময় গোছানো থাকে, স্ট্রাকচার থাকে, আর অনেক ক্ষেত্রে কিন্তু আনস্ট্রাকচার থাকে, যেটাকে স্ট্রাকচার্ড প্ল্যানিং বলো, আবার আনস্ট্রাকচার্ড প্ল্যানিং বলতে পারো। বিভিন্ন সময় কিন্তু এরকম ধরনের পরিকল্পনা থাকে। তবে আমরা কোন কাজ, ধরো আজকে তুমি হচ্ছে স্কুলে যাবা, তো স্কুলে যাওয়ার ক্ষেত্রে তোমার কিন্তু একটা পরিকল্পনা থাকবে যে হ্যাঁ আমি আজকে ঘুম থেকে উঠবো, ঘুম থেকে ওঠার পরে, বা তুমি যেহেতু কলেজের স্টুডেন্ট, তুমি কলেজে যাবা, কলেজে যাওয়ার পরে তুমি হচ্ছে ঘুম থেকে উঠবা। তো ঘুম থেকে ওঠার পর তুমি হচ্ছে ব্যাগ নিবা, ব্যাগ নিয়ে হচ্ছে কি একটা রিক্সা বা দেখা যাচ্ছে তোমার কোনো একটা গাড়িতে বা তোমার সাইকেলে কিন্তু তুমি যাবা। তোমার এটা কিন্তু আগে থেকে সেট করা, এবং ওইখানে গিয়ে কিভাবে ক্লাস করবা, কোন ক্লাস কয়টার সময়, এটা কিন্তু আগে থেকে শিডিউল করা থাকে। তো প্রত্যেকটা কাজেরই মোটামুটি একটা প্ল্যানিং থাকে। প্ল্যানিং ছাড়া কখনোই কোনো কাজ আগায় না এবং আমরা কোনো কাজ আগাইতে পারি না। তো প্রত্যেকটা জিনিসের গোছানো অগোছানো বা পরিকল্পিত অপরিকল্পিত একটা পরিকল্পনা সবসময় থাকে, স্ট্রাকচার্ড নন স্ট্রাকচার্ড, অর্থাৎ ভবিষ্যতে কোন কাজ আমরা কখন কিভাবে করতে চাচ্ছি। এরপরে আমরা যেটা বললাম কৌশলগত, এটা হচ্ছে নাউন হচ্ছে তোমার স্ট্র্যাটেজি।
স্ট্র্যাটেজি বা কৌশল। এখন কৌশলটা আসলে কি? দেখো, আমাদের চারপাশে অনেক বেশি প্রতিযোগী রয়েছে, তাই না? তো ব্যবসা যারা করে এরাও কিন্তু প্রতিযোগী। একই জাতীয় ব্যবসা, ধরো তুমি কাপড়ের ব্যবসায়ী, তোমার অন্যান্য যে কাপড়ের ব্যবসায়ীরা রয়েছে তারা তোমার প্রতিযোগী। তুমি ফলের ব্যবসায়ী, অন্যান্য যে ফলের ব্যবসায়ীরা রয়েছে তারা তোমার প্রতিযোগী। অর্থাৎ সমজাতীয় বা এক জাতীয় ব্যবসা যারা করে এরা হচ্ছে তোমার প্রতিযোগী। এখন তুমি ফলের ব্যবসায়ী, তোমার কিন্তু কাপড়ের ব্যবসায়ী ও তোমার প্রতিযোগী না। তোমার যে ফলের ব্যবসায়ী ওই কিন্তু প্রতিযোগী হবে। অর্থাৎ তুমি যে ব্যবসা করবা, যে কাজ করবা, ওই কাজ যে আরেকজন করছে উনি কিন্তু তোমার প্রতিযোগী। প্রতিযোগী হতে হলে সমজাতীয় বা এক জাতীয় লোকজন হতে হবে। এখন এই যে হিউজ প্রতিযোগী আছে, এখন এক একজন প্রতিযোগী ব্যবসায়ী এক এক রকম ভাবে কাস্টমারদেরকে এঙ্গেজ করে, এক এক রকম ভাবে কাস্টমারদেরকে এঙ্গেজ করে বা যুক্ত করে। তাদের এক একজনের কৌশল বা এক একজনের কর্মপন্থা কিন্তু আলাদা আলাদা থাকে। তো কিভাবে যুক্ত করতে পারে? অনেক ব্যবসায়ী দেখা যাচ্ছে ছাড় দেয়, অনেক ব্যবসায়ী দেখা যাচ্ছে তোমার মান ভালো দেয়, অনেক ব্যবসায়ী মান ভালো না দিয়ে ছাড় দেয়। তো যে কোনোভাবে কিন্তু এক একজনের ভালো দিক খারাপ দিক মিলাই কিন্তু তারা কাস্টমারদেরকে এঙ্গেজ করার চেষ্টা করে। তো প্রত্যেকটা ব্যবসায়ী ইউনিক একটা ওয়ে থাকে। এইটাই হচ্ছে কৌশল। অর্থাৎ যে আলাদা কর্মপন্থা অনুযায়ী, অর্থাৎ লিখো, এটা খাতায় কিন্তু লিখতে হবে তোমাদের। আমি যে কথাগুলো বলবো ক্লাসে, এই কথাগুলো তোমরা খাতায় লিখো, তারপর দেখো তুমি কিন্তু নিজে একটা মার্কেটিং এর বস হয়ে যেতে পারবা। মার্কেটিং নিয়ে কখনো আর অ্যাডমিশনে গিয়েও চিন্তা করা লাগবে না। তো যে কর্মপন্থা অনুযায়ী প্রতিযোগীদের থেকে আকৃষ্ট করা যায়, কাস্টমারদেরকে আকৃষ্ট করা যায়, তাকে এই যে স্ট্র্যাটেজি বলে, তাকে স্ট্র্যাটেজি বলে। অর্থাৎ আমরা যে কর্মপন্থা অনুযায়ী অন্যান্য প্রতিযোগিতা থেকে অন্যভাবে আমাদের যে কাস্টমার রয়েছে তাদেরকে এঙ্গেজ করতে পারি, সেটাই হচ্ছে কি, সেটাই কিন্তু আমাদের স্ট্র্যাটেজি। তো এইটা হচ্ছে স্ট্র্যাটেজি। এখন স্ট্র্যাটেজি হচ্ছে বিভিন্ন ধরনের হতে পারে। তো আমি বললাম যে এক এক ব্যবসায়ী এক এক রকম ভাবে কিন্তু কাস্টমারদেরকে এঙ্গেজ করতে চায়। অনেক ব্যবসায়ী প্রমোশন বেশি করে, অনেক ব্যবসায়ী কিন্তু ভালো প্রোডাক্ট দিয়ে সে তোমার আগায় যায়, অনেক ব্যবসায়ী কিন্তু চেষ্টা করে যে তাদের এটা ধরে রাখার জন্য, তাদের মার্কেটটাকে ধরে রাখার জন্য। এক একজনের কর্মপন্থা এক এক রকম থাকে। তো যেভাবে সে আগাক না কেন তার একটা কৌশল থাকে। এই যে একজনের থেকে আরেকজনের যে ভালো করার যে এই যে মানে ভালোভাবে যে সার্ভিস দেওয়ার বা ভালোভাবে যে কাস্টমারদেরকে সন্তুষ্ট করার যে পদ্ধতি, এটা মূলত কৌশল। কৌশলের দিক থেকে এক একজন এক এক রকম হতে পারে। এরপরে আমরা কৌশলের কথা বললাম। এখন এক একটা কৌশল এক একজন আগায়। এরপরে যে শব্দটা আসছে সেটা হচ্ছে কি, বাজাতকরণ। এখন এই কৌশলের পরিপ্রেক্ষিতে আমরা বাজাতকরণ করি। একটা সময়ে আমরা বাজাতকরণের ভিতরে দেখো দুইটা শব্দ আছে। বাজাতকরণ এই শব্দটা নিয়ে তোমাদের ভিতরে কিন্তু অনেক সময় মানে শব্দটা তোমরা হচ্ছে জানতে পারো না, মানে এটার যে ব্যাখ্যা বা ডেফিনেশন যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা জানো না। তো মার্কেটিং শব্দের ভিতরে দেখো দুইটা শব্দ রয়েছে, একটা হচ্ছে মার্কেট আর প্লাস আইএনজি। যদি আমরা ইংরেজি দৃষ্টিকোণ থেকে এটাকে বিভক্ত করি, তো ইংরেজিতেও যদি আমরা বিভক্ত করি তো আমাদের এখানে কিন্তু দুইটা শব্দ কিন্তু আমরা ইজিলি পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে মার্কেট আর একটা আইএনজি কে আমরা বাদ দিলাম। এখন আমাদের মার্কেট নিয়ে কাজ। মার্কেট বলতে আসলে কি? মার্কেট বলতে দেখো, মার্কেট বলতে সাধারণত আমরা বাজার বুঝি। এখন বাজার বলতে তোমাদের আশপাশে যে এলাকাগুলো রয়েছে তোমরা কিন্তু সাধারণত এই এলাকাগুলোকে বাজার বুঝো, এই এলাকাগুলো কিন্তু বাজার বুঝো। তবে আমরা যেহেতু মার্কেটিং এর স্টুডেন্ট, আমরা তো সাধারণ না, তো অসাধারণ না, আমরা তো এই যে অসাধারণ মার্কেটিং পড়ছি, তো এই অসাধারণের দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু বাজারকে কখনো একটা স্থানের দৃষ্টিকোণ থেকে দেখতে পারবো না। আমাদের দেখতে হবে বাজার বলতে ক্রেতা, বাজার বলতে ক্রেতা, অর্থাৎ কোন ধরনের ক্রেতা? বর্তমান ও সম্ভাব্য ক্রেতা। এখন আমরা তাহলে মার্কেট বলতে কি বুঝি? মার্কেট বলতে মার্কেটিং এর ভাষায় আমরা বুঝি বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। তো বাজার বলতে সেম কথা, বর্তমান ও সম্ভাব্য ক্রেতা সমষ্টি। বা ইংলিশে যদি এটাকে লিখি, মার্কেট means a set of present and potential customer, a set of present and potential
কাস্টমার্স। তো আমরা কিন্তু এভাবেও লিখতে পারি। তো আমরা এখানে দুইটা ধরনের ক্রেতা পেয়েছি, একটা হচ্ছে বর্তমান এবং সম্ভাব্য ক্রেতা। যদি আমরা এবার এক কথায় লিখি, এক কথায় তাহলে বাজার বলতে কি বুঝতে, এক কথায় কিন্তু বাজার বলতে ক্রেতা লিখতে পারি, যে বাজার ইকুয়াল টু ক্রেতা। এখন তার মানে আমার এই যে মার্কেটিং কার্যক্রমটা যেটা হয়, এটা হচ্ছে আমার ক্রেতাকে ঘিরে হয়। যেহেতু আমরা বাজার বলতে ক্রেতাকে বুঝছি, আর বাজার মানে বর্তমান, সম্ভাব্য ক্রেতা সমষ্টি, এক কথায় বাজার বলতে ক্রেতা। তার মানে মার্কেটিং এই কার্যক্রমটা হয় এই ক্রেতাকে ঘিরে। অর্থাৎ আমরা একটা পণ্যদ্রব্য উৎপাদন করি, উৎপাদন করার পর আমাদের মেইন কাজ থাকে হচ্ছে এই ক্রেতার কাছে। যেহেতু আমরা হচ্ছে মার্কেটিং এ আমার ক্রেতাকে ঘিরেই সব কার্যক্রম হয়, তো এই জন্য ক্রেতাকে কিন্তু আবার বলা হয় এই যে কাস্টমার ইজ দ্য কিং। কাস্টমার ইজ দ্য কিং, বুঝছো, রাজা, ঠিক আছে, কাস্টমার ইজ দ্য কিং। তো এইটা কিন্তু বলা হয় কাস্টমার ইজ দ্য কিং। তো ঠিক আছে, এখন যেহেতু আমরা ক্রেতাকে ঘিরে আমাদের মার্কেটিং কার্যক্রমটা আবর্তিত হয়, একটা পণ্যদ্রব্য উৎপাদনের পর মেইন কাজ থাকে উৎপাদক এর মেইন কাজ থাকে এই চূড়ান্ত ক্রেতার নিকট পৌঁছানো, চূড়ান্ত ক্রেতার নিকট পৌঁছানো। এখন চূড়ান্ত ক্রেতা তোমার যেখানে থাকুক না, ধরো উৎপাদক হচ্ছে ঢাকাতে আছে, চূড়ান্ত ক্রেতা হচ্ছে তোমার চিটাগংয়ে আছে, যেখানেই থাকুক না কেন, যেখানেই থাকুক, উৎপাদকের কাজ হচ্ছে এই যে মাঝখানে যে পন্থাগুলো রয়েছে, পথগুলো রয়েছে, এই পথগুলো যে বাধাগুলো আসবে, এই বাধাগুলো দূর করতে হবে। অর্থগত, ঝুঁকি, জ্ঞান, তারপর হচ্ছে রূপগত, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করবো। রূপগত, তারপর হচ্ছে কি স্থানগত, এই যে ঢাকা চট্টগ্রামে স্থানগত যে বাধা আসবে, যদিও হাতে লেখা এখানে অতটা বোঝা যাচ্ছে না, তো যাই হোক, হ্যাঁ, স্থানগত যে আমাদের বাধাগুলো আসবে, সবগুলো বাধা দূর করে কিন্তু আমাদের এই উৎপাদকের কাজ হচ্ছে কি চূড়ান্ত ক্রেতার কাছে পৌঁছানো। ঢাকা থেকে চট্টগ্রামে কিন্তু তার যাইতে হবে। কেন যাইতে হবে? গেলে কিন্তু সে টাকা পাবে। এখন বাজারে তো অনেক, আমরা যেহেতু বললাম কৌশলের কাজ হচ্ছে প্রতিযোগিতা থেকে মোকাবেলা। এখন বাজারে তো অনেক প্রতিযোগী রয়েছে, তাহলে আমি কেন হচ্ছে আমার ক্রেতাদের কাছে পৌঁছাবো? আর আমার একই পণ্যে যে আরো অনেক ব্যবসায়ী রয়েছে, সাপোজ কাপড়ের ব্যবসায়ী কি বাংলাদেশে একজনই? কখনোই না, অনেক ব্যবসায়ী আছে। এখন অনেক ব্যবসায়ীর ভিতর থেকে আমিও একজন কাপড়ের ব্যবসায়ী, তো আমার পণ্য কেন কিনবে? এই জন্য কতটা ভালোভাবে আমি ক্রেতাদের কাছে পৌঁছাতে পারি, সেটা হচ্ছে আমার কৌশলের একেবারে মূল বিষয়। আমাদের কৌশল যদি ভালো না থাকে, তাহলে কিন্তু আমি এই যে করতে পারবো না। আর মার্কেটিং বলতে উৎপাদক থেকে চূড়ান্ত ক্রেতার কাছে পৌঁছানো। আবার মার্কেটিং বলতে এই যে পথ যেটা রয়েছে, এই পথটা ভিতরে দূরত্বটাকে দূর করা, অর্থাৎ একটা যোগাযোগ সৃষ্টি করা বা একটা কমিউনিকেশন সৃষ্টি করা। এই কারণে আমরা অনেক সময় বলি মার্কেটিং মানে হচ্ছে কমিউনিকেশন। মার্কেটিং মিনস কমিউনিকেশন। আবার এই যে এখানে অর্থগত বাধা বললাম, ঝুঁকিগত, জ্ঞানগত, রূপগত, স্থানগত, কালগত, এই যে বাধাগুলো আসে, এই বাধাগুলো দূর করা মার্কেটিং এর কাজ। যার কারণে প্রত্যেকটা স্তরে ক্রেতার জন্য একটা বাড়তি সুবিধা যোগায়। এই বাড়তি সুবিধাকে আমরা বলি সুবিধাকে বলি ভ্যালু। ঠিক আছে, এই যে বাড়তি সুবিধাকে বলি। তো এই যেহেতু বাড়তি সুবিধা সৃষ্টি হচ্ছে, অর্থগত যে বাধা ছিল এটা দূর হচ্ছে, বিভিন্ন দূর হয়ে সবকিছু দূর করার পরে আমরা এই চূড়ান্ত ক্রেতার কাছে এই যে চট্টগ্রামে পৌঁছাতে পারছি। তো এই বাড়তি সুবিধা যোগ করার কারণে ক্রেতা কিন্তু বাড়তি মূল্য দিতে রাজি থাকে। যার কারণে আমরা অনেক সময় মার্কেটিং এর সংজ্ঞায় লিখি মার্কেটিং ইজ এ ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটিস। একটু হচ্ছে নিচের দিকে লিখলাম, তোমরা একটু বুঝে লিখে নিও, ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটিস। তো মার্কেটিং এর অনেক দৃষ্টিকোণ আছে। এখন মার্কেটিং এর কাজ, আমরা মার্কেটিং এর কত সংজ্ঞা আছে এগুলো সম্পর্কে আমরা অন্য ক্লাসে কিন্তু জেনেছি, বা অন্য ক্লাসে আরো জানার চেষ্টা করবো পরের ক্লাসগুলোতে। কিন্তু মার্কেটিং এর মেইন কাজটা আসলে কি? মার্কেটিং নিয়ে আমরা বহুবার কথা বলবো, মার্কেটিং নিয়ে আমরা একবার দুইবার নয় অনেকবার কথা বলবো, যেহেতু আমাদের পুরো কাজটা হচ্ছে মার্কেটিংকে নিয়ে, প্রোডাকশন ম্যানেজমেন্ট নিয়ে। মার্কেটিং সংজ্ঞাটা নিয়ে আমরা পরে আসবো। এখন কৌশলগত বাজারজাত পরিকল্পনার মেইন কাজটা তাহলে কি? কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনার মেইন কাজটাই কিন্তু তোমার এই ক্রেতাদেরকে নিয়ে তোমার হচ্ছে আগানো, অর্থাৎ তোমার হচ্ছে
এই মানে কত ভালোভাবে অন্যান্য ক্রেতাদের থেকে কত ভালোভাবে অন্যান্য প্রতিযোগীদের থেকে কত ভালোভাবে তুমি ক্রেতাদের কাছে পৌঁছাতে পারছো, এটাই কিন্তু তোমার প্রধান কাজ বা প্রধান লক্ষ্য। এখন তুমি যদি ভালোভাবে পৌঁছাতে না পারো তাহলে কিন্তু তোমার পণ্য কখনোই ক্রেতারা গ্রহণ করবে না। তো কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনা বলে কতটা ভালোভাবে কাজ করলে, কতটা ভালোভাবে সার্ভিস দিলে আমার পণ্য আমি আমার ক্রেতাদের কাছে নিয়ে যেতে পারবো, সেটার একটা আগাম পরিকল্পনা করা। অর্থাৎ কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনার যে কাজ সেটা যদি আমরা সেটা যদি আমরা এই সংজ্ঞার ভিতরে দেখি, দেখো কৌশলগত পরিকল্পনা মূলত প্রতিষ্ঠানের লক্ষ্য ও সামর্থ্যের সাথে, অর্থাৎ প্রতিষ্ঠান কি চাচ্ছে ভবিষ্যতে, পাশাপাশি প্রতিষ্ঠানের সামর্থ্য কতটুকু। তোমার সামর্থ্য 100 একক পণ্য উৎপাদন করা, তুমি বাজারের চাহিদা 200 একক, তুমি 200 একক চাহিদা পূরণ করতে পারবে না। অর্থাৎ তোমার লক্ষ্য যতটুকু এবং সামর্থ্য এইটার ভিতরে তোমার কিন্তু থাকতে হবে, মিল থাকতে হবে। অর্থাৎ লক্ষ্য ও সামর্থ্যের সাথে বাজারে পরিবর্তনশীল সুযোগ সুবিধাগুলো সেতুবন্ধনে স্থাপন করে, যাতে পুরো প্রতিষ্ঠান খুব সহজে পরবর্তীতে বাজার পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারে। অর্থাৎ এমনভাবে আমার একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে যাতে করে বাজারের পরিস্থিতি যাই হোক না কেন ক্রেতারা যেন ওই পরিস্থিতিতে আমার পণ্যটি গ্রহণ করে এবং নিজেকে মানিয়ে নেয়। অর্থাৎ ক্রেতারা যেন মানিয়ে নেয়। আমরা বলি ক্রেতারা কিভাবে পণ্যদ্রব্য গ্রহণ করে। একটা পণ্যদ্রব্য গ্রহণের ক্ষেত্রে ক্রেতারা এই 5টা পন্থা অবলম্বন করে। AIETA, যেটা হচ্ছে অ্যাওয়ারনেস, প্রথমে তারা একটা পণ্য সম্পর্কে জানে, এই পণ্য সম্পর্কে তারা আগ্রহ দেখায়, যেটাকে আমরা বলি ইন্টারেস্ট। এই পণ্যদ্রব্য সম্পর্কে তারা মূল্যায়ন করে, যেটাকে বলি এভালুয়েশন। অন্য পণ্যের সাথে তুলনা করে, এরপর এই পণ্য সম্পর্কে তারা প্রথমবারের মতো ব্যবহার করে, এরপরে এই পণ্য সম্পর্কে তারা মানিয়ে নেয়। তো কতটা ভালোভাবে পরিবর্তিত পরিস্থিতির সাথে ক্রেতা নিজেকে মানিয়ে নিতে পারছে বা ক্রেতা বাজারের পরিস্থিতির সাথে সে সামঞ্জস্য খাইয়ে নিতে পারছে, সেটা হচ্ছে কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনার মেইন উদ্দেশ্য। এখন কৌশলগত বাজার পরিকল্পনা হচ্ছে দীর্ঘমেয়াদী কর্মপন্থা, অর্থাৎ এটা একদিনে অবলম্বন করা যায় না বা একদিনে কিছু করা যায় না। তো আমরা কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনা কিন্তু প্রথমেই বিস্তারিত আলোচনা দেখেছি, প্রথম যেটা দেখেছি প্রথম পেজে, ওইটা কিন্তু বিস্তারিত আলোচনা। এখন আমরা কিন্তু এখানে সংজ্ঞাটাও দেখলাম। কৌশলগত বাজার পরিকল্পনার, দেখো এই চ্যাপ্টারের ভিতরে একটা কোম্পানি অনেকগুলো বিষয় থাকে, যেমন মিশন স্টেটমেন্ট থেকে শুরু করে তার হচ্ছে প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য বা স্থিরকরণ। যেহেতু দেখো আমরা কিন্তু অধ্যায় ভিত্তিক ওইভাবে আমাদের আলোচনাটা কিন্তু এখানে সম্ভব হচ্ছে না মার্কেটিংয়ে। তো অধ্যায় ভিত্তিক আলোচনাটা আমরা যেহেতু যদি করি তাহলে কিন্তু অ্যাডমিশনের জন্য তোমার আবার কাজে লাগবে না। সেহেতু আমাদের একাডেমিক পড়াটাকে কনভার্ট করতে হবে অ্যাডমিশনে। মেন কাজটা হচ্ছে তোমার এটা, যে একাডেমিক পড়াটাকে অ্যাডমিশনে কনভার্ট করতে হবে। তো এই একাডেমিক পড়াটাকে আমরা কনভার্ট করার জন্য আমরা কিন্তু একেবারে মেইন যে টপিকগুলো রয়েছে সেইগুলো নিয়ে হচ্ছে আমাদের 15টা লেকচারে আলোচনা করব। তো সেহেতু আমাদের কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনা কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক, যেখানে দেখবা তোমাদের বইয়ের দেখবা অনেক অধ্যায়ের টপিক একসাথে চলে আসে, বা একদম অধ্যায় ভিত্তিক আসবে এমন না যে আবার এই টপিকটা এই অধ্যায় ছিল এইভাবেই চলে আসছে। অধ্যায় ভিত্তিক আলোচনা তুমি বুঝতে পারবা যদি আমার 15টা ক্লাস করতে পারো। 15টা ক্লাস করতে পারলে তোমার আর মার্কেটিংয়ের কোথাও সমস্যা থাকবে না, না একাডেমিকে না হচ্ছে অ্যাডমিশনে, কোথাও সমস্যা থাকবে না। দেখো প্রতিটা প্রতিষ্ঠানের কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনার মেইন উদ্দেশ্য হচ্ছে একটা মিশন সংজ্ঞায়িতকরণ বা একটা হচ্ছে তার গোল নির্ধারণ করা। এখন এখানে আমরা প্রথম যে শব্দটা আসলো সেটা হচ্ছে মিশন। মিশন জিনিসটা কি? মিশন হচ্ছে একটা স্বল্পমেয়াদী লক্ষ্য, প্রতিষ্ঠানের একটা স্বল্পমেয়াদী তার লক্ষ্য, স্বল্পমেয়াদী কাজ, অর্থাৎ প্রতিষ্ঠান ভবিষ্যতে স্বল্পমেয়াদী কাজ, অর্থাৎ প্রতিষ্ঠান ভবিষ্যতে কোন কাজ কখন করতে চায় সেটা হচ্ছে ছোটখাটো যে কাজগুলো থাকে সেটা হচ্ছে তোমার মিশন। সাপোজ আমরা কিন্তু জানি যে বাংলাদেশের রূপকল্প 2041 ছিল না, বাংলাদেশের রূপকল্প 2041 কিন্তু কি অর্জন করতে, বাংলাদেশে কিন্তু স্মার্ট বাংলাদেশ হওয়ার কথা ছিল। কিন্তু স্মার্ট বাংলাদেশ হতে গেলে বাংলাদেশে আগে থেকে কি করা লাগবে, বাংলাদেশে কিন্তু প্রত্যেক যে হচ্ছে লোকজন রয়েছে তাদেরকে কিন্তু ডিজিটাল প্রযুক্তির সাথে সংযুক্ত হতে হবে, পাশাপাশি তাদেরকে কিন্তু স্মার্টফোন থাকতে হবে, কম্পিউটারের সাথে সংযুক্ত হতে হবে। এই যে এখনকার যে জেনারেশন জেড বা জেনজি, তো এদের মতো এআইতে আবার হচ্ছে অনেক বেশি দক্ষ হওয়া লাগবে, সবাইকে কিন্তু ইউজ টু হওয়া লাগবে। এটা না হলে কিন্তু কখনো স্মার্ট বাংলাদেশ হওয়া সম্ভব ছিল না। এখন স্মার্ট বাংলাদেশ হতে গেলে আমার এই জিনিসগুলো দরকার ছিল। এখন স্মার্ট বাংলাদেশ হবে কত সালে? অনেক পরে, অর্থাৎ ভবিষ্যতে তুমি কত দূর যেতে চাও সেটা তোমার আস্তে আস্তে যদি আগে থেকে করতে থাকো, সেটা হচ্ছে তোমার এই মিশনের ভিতরে পড়া। অর্থাৎ ভবিষ্যতের একেবারে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা, ছোট ছোট যে কাজ এইগুলো হচ্ছে তোমার মিশন। অর্থাৎ সাপোজ তুমি হচ্ছে 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চাও,
যে মনে করো তুমি হচ্ছে ঢাবির একটা স্টুডেন্ট হিসাবে তুমি 2 বছর পরে তোমার নিজেকে দেখতে চাও। 2 বছর আগে তুমি 2 বছর পরে তুমি যদি নিজেকে দেখতে চাও, যেহেতু তোমরা এইচএসসি স্টুডেন্ট, তোমরা হচ্ছে 2 বছর পরে ধরো দেখতে চাও ঢাবিতে পড়া অবস্থায়। এখন ঢাবিতে পড়া অবস্থায় তুমি যদি দেখতে চাও, তোমার কিন্তু আস্তে আস্তে ঢাবির জন্য নিজেকে প্রস্তুতি করতে হবে। এই যে আস্তে আস্তে প্রস্তুতি করছো, এটা তোমার মিশন। তোমার ভিশন হচ্ছে ঢাবিতে 2 বছর পরে চান্স পাওয়া, যেটা 2 বছর পরে। বাট এই যে 2 বছরের ভিতরে যেটা করছো, এগুলো হচ্ছে মিশন। তো ছোট ছোট কি কাজ করতে হবে, এটা হচ্ছে মিশন। এখন প্রত্যেকটা কোম্পানির বা প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা মিশন স্টেটমেন্ট থাকে। মিশন স্টেটমেন্ট প্রত্যেকটা কোম্পানির প্রধান উদ্দেশ্য হচ্ছে, প্রধান লক্ষ্য হচ্ছে মিশন স্টেটমেন্ট সংজ্ঞায়িতকরণ। মিশন স্টেটমেন্ট সংজ্ঞায়িতকরণ মানে কি? দেখো, প্রত্যেকটা কোম্পানি, এখন আমি বলেছি যে প্রত্যেকটা কোম্পানির একটা মিশন স্টেটমেন্ট থাকে। মিশন স্টেটমেন্ট মানে আসলে কি? মিশন স্টেটমেন্ট, মিশন মানে হচ্ছে আমরা বুঝলাম যে লক্ষ্য, স্বল্পমেয়াদী উদ্দেশ্য, প্রতিষ্ঠান স্বল্পমেয়াদী কি কি করতে চাই সেটা হচ্ছে, বা কি কি অর্জন করতে চাই সেটা হচ্ছে তার মিশন। এটা তো বুঝলাম। স্টেটমেন্ট মানে হচ্ছে কিন্তু আমরা বাংলায় বুঝি বিবৃতি। হ্যাঁ, এটা তুমি ঠিকই ধরেছো যে এটা বিবৃতি। তাহলে কোন বিবৃতি? দেখো, প্রতিষ্ঠান যখন কোনো কাজ ডিরেক্টলি করে না, অর্থাৎ ডিরেক্টলি বলতে মানে কাজটা করেনি, কাজটা না করে জাস্ট মুখে বলছে, মুখে বলাটাই হচ্ছে বা লিখছে, এই লেখাটাই হচ্ছে তোমার মিশন স্টেটমেন্ট। এখন প্রতিষ্ঠানের ক্ষেত্রে মুখে বলা বা লেখা এমন টাইপ আমি ইনফর্মাল বলতে পারবো না, সেহেতু প্রত্যেকটা দেখবা, প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা হচ্ছে তোমার কি থাকে, নিচে দেখবা একটা করে স্লোগান থাকে, ওইটা হচ্ছে মিশন স্টেটমেন্ট। যেমন নেসলে গুড ফুড গুড লাইফ, তারপর কি কেএফসি ইজ ফিঙ্গার লিকিং গুড। তো এইরকম প্রত্যেকটা প্রতিষ্ঠানে এক একটা স্লোগান থাকে, এইটা হচ্ছে তার মিশন স্টেটমেন্ট। তো প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই যে মিশন স্টেটমেন্ট থাকে, এইটাকে কিন্তু আগে থেকে তাদের ভাবতে হয়। এই মিশন স্টেটমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু একটা প্রতিষ্ঠান আগায়, একটা প্রতিষ্ঠান চিন্তা করে ভবিষ্যতে তারা কোন জায়গায় যেতে চায়। অর্থাৎ এই মিশন স্টেটমেন্ট তোমার কোনো কাজ নয়, এটা জাস্ট লেখা হয় যে ভবিষ্যতে কি করতে চায়। যেমন স্টারবাকস, পৃথিবীর একটা স্বনামধন্য কফি ব্র্যান্ড। তো স্টারবাকসের তোমার হচ্ছে উদ্দেশ্য হচ্ছে, ওদের যে প্রতিষ্ঠানগুলো ছিল, ব্রাঞ্চগুলো আছে, ওরা বলে যে আমরা যে কফি আপনাকে আমেরিকায় বসে দিচ্ছি, আমাদের স্টারবাকসের কর্মচারীরা যারা রয়েছে, যারা কফি বানায়, তো এদের কাছ থেকে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি কফি খান বা স্টারবাকস থেকে কফি খান, তাহলে সেম স্বাদটাই পাবেন। এইটা তাদের মিশন স্টেটমেন্ট। এখন এটা তারা জাস্ট বলছে, কিন্তু কাজটা করছে কি? কাজটা হচ্ছে তারা এই কফিটাকে ভালো করে দেখাইছে। কিন্তু মিশন স্টেটমেন্ট কোনো কাজ নয়। মিশন স্টেটমেন্ট যা হচ্ছে তোমার কোনো বিষয় জাস্ট বলা, জাস্ট লেখা। এই যে স্লোগান নেসলে গুড ফুড গুড লাইফ, মানে কি? নেসলে তোমাকে গুড ফুড দিচ্ছে, ভালো খাবার দিচ্ছে, যার কারণে তুমি একটা ভালো লাইফ লিড করতে পারবে। তাহলে নেসলের এখন কাজটা কি? নেসলে তো জাস্ট বলছে, এইটা তো মিশন স্টেটমেন্ট। তাহলে কাজটা হচ্ছে তার এই ভালো খাবারটা তাদেরকে, এই যে তার গ্রাহক যারা রয়েছে তাদেরকে সরবরাহ করা বা তাদেরকে দেওয়া, এইটা হচ্ছে তার মিশন স্টেটমেন্ট। তো আমাদের প্রথমে দেখো, কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনার প্রতিষ্ঠানের প্রথমে হচ্ছে মিশন স্টেটমেন্ট সংজ্ঞায়িতকরণ বা মিশন সংজ্ঞায়িতকরণ। সে যে ভবিষ্যতে তার যে রূপকল্প রয়েছে বা ভবিষ্যৎ ভিশন যেটা রয়েছে, দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে আমরা বলি ভিশন, স্বল্পমেয়াদী পরিকল্পনাকে বলি মিশন। প্রথম কাজ হচ্ছে মিশন সংজ্ঞায়িতকরণ। এরপর প্রতিষ্ঠানের উদ্দেশ্য বা অবজেক্টিভ, প্রতিষ্ঠান কি অর্জন করতে চায়, এবং তার লক্ষ্য স্থিরকরণ, অর্থাৎ প্রতিষ্ঠান কি করতে চায় সেটা তার লক্ষ্য। এরপর হচ্ছে বাজার পোর্টফোলিও বা ব্যবসায়িক খাতের নকশা। এখন দেখো, বাজার পোর্টফোলিও বা ব্যবসায়িক খাত, একটা প্রতিষ্ঠান অনেক ধরনের ব্যবসা করার তার অপশন থাকে। এই যে অনেকগুলো অপশনের ভিতরে, অনেকগুলো অপশনের ভিতরে, অনেকগুলো অপশনের ভিতরে তাকে বেস্টটা গ্রহণ করতে হয়। এটাই হচ্ছে তার বাজার পোর্টফোলিও বিশ্লেষণের মেইন কাজ। অনেকগুলো অপশনের ভিতরে, অনেকগুলো অপশন ভিতরে সঠিক ব্যবসায় বেছে নেওয়াই তার কাজ। সঠিক ব্যবসায় বেছে নেওয়া, সঠিক ব্যবসায় বেছে নেওয়া। কারণ দেখো, আমরা যদি সমাজের দিকে তাকাই, আমরা যদি হচ্ছে আমাদের হচ্ছে গ্রাহকদের দিকে তাকাই, তাহলে কিন্তু দেখবো সমাজে অনেক জিনিসের কিন্তু প্রয়োজন রয়েছে, সমাজে অনেক জিনিসের প্রয়োজন রয়েছে, অনেক বিষয়ের চাহিদা রয়েছে। তো এই যে চাহিদা প্রয়োজন এক একটা বিষয়ের রয়েছে, এই চাহিদা প্রয়োজনকে কিন্তু আমরা উপেক্ষা করে কি করতে পারবো? সব চাহিদা প্রয়োজনকে কিন্তু আমরা পূরণ করতে পারবো না। তাহলে আমার কাজ কি? আমরা যে চাহিদা বা প্রয়োজনটা সবার রয়েছে সেইটা নিয়ে কিন্তু ব্যবসায় করতে হবে। তো একটা ব্যবসায়ীর হাতে অনেকগুলো বিষয় নিয়ে কাজ করার মতো তার অপশনস থাকে, অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু সে চাইলে কাজ করতে পারে। তো অনেকগুলো বিষয়ের ভিতর থেকে সে কোন বিষয়টা নিয়ে কাজ করবে সেটাই তার মূল লক্ষ্য, সেটাই তার মূল লক্ষ্য। এখন এই যে ব্যবসায়িক খাত বিশ্লেষণ বা বিজনেস পোর্টফোলিও অ্যানালাইসিস, বা এটার কাজ হচ্ছে সঠিক ব্যবসায়টা বেছে নেওয়া, অর্থাৎ সঠিক ব্যবসায়টাকে
বেছে নেওয়া এবং সেই অনুযায়ী তাকে একটা নকশা প্রণয়ন করা যে হ্যাঁ আমি এই ব্যবসা নিয়ে কাজ করব, আমি এই পন্থায় আমার আমার গ্রাহকদেরকে আকৃষ্ট করব বা আমার কাস্টমারদেরকে আকৃষ্ট করব। এরপরে লাস্টলি আমাদের 4 নম্বর যেটা বাজারকরণ সহ বিভিন্ন বিভাগের পূর্ণাঙ্গ পরিকল্পনা। অর্থাৎ আমাদের একটা প্রতিষ্ঠানে অনেক বিভাগ থাকে, অপারেশনাল থাকে, ম্যানেজমেন্ট থাকে বা ম্যানেজারিয়াল থাকে, ম্যানেজমেন্ট আর কি, মার্কেটিং থাকে। তো প্রত্যেকটা বিভাগের ভিতরে কিন্তু এক একটা পরিকল্পনা প্রয়োজন, প্রত্যেকটা বিভাগেরই এক একটা পরিকল্পনা প্রয়োজন। মার্কেটিং বিভাগের কাজ কি? মার্কেটিং বিভাগের কাজ হচ্ছে কিভাবে ভালোভাবে আমি যদি আমার পণ্যদ্রব্যকে উপস্থাপন করি, পণ্যদ্রব্যকে ভালোভাবে প্রদর্শন করি বা পণ্যদ্রব্য সম্পর্কে একটা ভালো রিভিউ নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমি ক্রেতাদের কাছে পৌঁছাতে পারবো। তো এই ভালোভাবে রিভিউটা কিভাবে নিব, ভালোভাবে পণ্যদ্রব্য উপস্থাপন করব কিভাবে, এইটা সম্পর্কে পরিকল্পনা তাদেরকে কিন্তু করতে হয়। ম্যানেজমেন্টের কাজ হচ্ছে পুরো প্রতিষ্ঠানের ভিতরে একটা পরিকল্পনা নিয়ে আসা, ছোট ছোট আলাদা বিভাগগুলোর ভিতরে একটা পরিকল্পনা নিয়ে আসা। অপারেশনাল বিভাগের কাজ হচ্ছে বা অপারেশনসের কাজ হচ্ছে যে পরিকল্পনাগুলো হয়েছে সেই অনুযায়ী কাজ করা। তো প্রত্যেকের কিন্তু আলাদা কাজ করার সময় কিন্তু একটা পরিকল্পনা থাকে। পরিকল্পনা মনের ভিতর থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে, প্রত্যেকটা কাজেরই কিন্তু তোমার পরিকল্পনা থাকবে। পরিকল্পনা ছাড়া কখনো কোনো কাজ কিন্তু আগাবে না, এটা মাথায় রাখতে হবে যে পরিকল্পনা ছাড়া কোনো কাজ আগাইছে এটা কিন্তু ভুল কথা। পরিকল্পনা ছাড়া কখনো কোনো কাজ হয় না। তো এরপরে আমরা বাজারকরণ পরিকল্পনার একটা কি দেখেছি, বাজারকরণ সহ বিভিন্ন বিভাগের একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রণয়ন হচ্ছে কৌশলগত বাজারকরণের কাজ। এরপরে আমরা আরো গুরুত্বপূর্ণ যদি কিছু টপিক দেখি, মিশন সংজ্ঞায়িতকরণ। এইটা নিয়ে তাহলে আমাদের বিস্তারিত কি, কৌশলগত বাজারকরণ পরিকল্পনার প্রথম ধাপ হচ্ছে মিশন সংজ্ঞায়িতকরণ। দেখো, মিশন স্টেটমেন্ট এর মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানটি কি করতে চায়। আমি যেটা বললাম এটা একটা বিবৃতি। এই যে মিশন মানে কি, স্বল্পমেয়াদী তার একটা লক্ষ্য, স্বল্পমেয়াদী কর্মপন্থা বলতে পারো, স্বল্পমেয়াদী কর্মপন্থা, স্বল্পমেয়াদী কর্মপন্থা। আর স্টেটমেন্ট মানে কি? স্টেটমেন্ট মানে হচ্ছে বিবৃতি, স্টেটমেন্ট মানে হচ্ছে বিবৃতি। অর্থাৎ প্রতিষ্ঠান কি করতে চায় সেটা লিখে রাখাই হলো তোমার মিশন স্টেটমেন্ট। মিশন স্টেটমেন্ট হচ্ছে তোমার প্রতিষ্ঠান কি করতে চায় সেটা লিখে রাখা। এখন প্রত্যেকটা প্রতিষ্ঠান, আমি যেমন বললাম নেসলে কি লিখে রাখছে, নেসলে লিখে রাখছে গুড ফুড গুড লাইফ। তো এরকম প্রত্যেকটা প্রতিষ্ঠানের মিশন স্টেটমেন্ট থাকে। তো আমরা কি বলেছি যে প্রতিষ্ঠানটি কি করতে চায় তা সবাইকে জানানো। উদাহরণস্বরূপ বলা যায় একটি ব্যাংকের মিশন স্টেটমেন্ট হতে পারে টু প্রোভাইড দ্য বেস্ট সার্ভিস ইন পসিবল উইদিন দ্য ব্যাংকিং সেক্টর ফর আওয়ার কাস্টমার্স। অর্থাৎ তারা বলছে যে আমার কাস্টমার যারা রয়েছে তাদেরকে যেন আমরা সঠিক সময়ের ভিতরে, সম্ভাব্য সময়ের ভিতরে যেন সঠিক সেবাটা দিতে পারি, খুব দ্রুততার ভিতরে, অন্যান্য ব্যাংকের ভিতরে, এবং একটা উদাহরণ হিসেবে যেন আমরা প্রতিষ্ঠা হতে পারি। টু প্রোভাইড দ্য বেস্ট সার্ভিস পসিবল উইদিন দ্য ব্যাংকিং সেক্টর ফর আওয়ার কাস্টমার্স। এই লাইনটিতে ব্যাংকটির প্রধান উদ্দেশ্য হিসেবে গ্রাহকদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এই ব্যাংকের প্রধান দায়িত্বই হবে গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদান করা। অর্থাৎ গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদান করা, গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদান করাই হবে এই ব্যাংকের কাজ। তো মিশন স্টেটমেন্ট হচ্ছে তুমি কি কাজ করতে চাও সেটা সম্পর্কে আগাম তোমার হচ্ছে লিখে বিবৃতি আকারে লেখা, যা সেটা একটা লেখা, কি করতে চাও সেটা সম্পর্কে তুমি লিখে রেখেছো। প্রত্যেকটা দেখবা কোচিং সেন্টারগুলোর কিন্তু এক একটা লেখা থাকে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু এক একটা লেখা থাকে। এটা স্লোগান বলি আমরা সাধারণত, তবে এটা হচ্ছে মিশন স্টেটমেন্ট। তবে এটা হচ্ছে মিশন স্টেটমেন্ট। এরপরে যদি আমরা দেখি প্রতিষ্ঠানের অবজেক্টিভ, উদ্দেশ্য এবং লক্ষ্য, গোল স্থিরকরণ। কোম্পানি স্বল্পমেয়াদে যা অর্জন করতে চায় তার উদ্দেশ্য অর্জন করতে চায়, এটাকে অবজেক্টিভ বলে, অর্থাৎ এক মিশন বলতে পারো। এরপর হচ্ছে কোম্পানি দীর্ঘমেয়াদে যা অর্জন করতে চায়, যে গোল, এটা হচ্ছে তোমার মিশন কোনো কাজ নয়, গোল আর অবজেক্টিভ হচ্ছে কিন্তু কাজ। মিশন কোনো কাজ নয়, মিশন এটা কিন্তু কি করতে চাই, এটা কিন্তু কোনো কাজ না, জাস্ট লিখে রাখা বা বলা। তবে এই গোল আর অবজেক্টিভ এগুলো কিন্তু
কাজ, এর একটা হচ্ছে স্বল্প মেয়াদী, যেমন মিশনটা স্বল্প মেয়াদী, মিশনটার ক্ষেত্রে তোমার অবজেক্টিভটা যাইতে পারে, আর মিশনের ক্ষেত্রে তোমার গোলটা যাইতে পারে। মিশন সংজ্ঞায়নের পর নির্ধারণ করতে হয় উদ্দেশ্য ও লক্ষ্য। বাজারজাতকরণ ব্যবস্থাপক বার্ষিক 10% বিক্রয় বৃদ্ধি করতে চায়, এটা হলো তাদের উদ্দেশ্য। উদ্দেশ্য লিখিত বা ব্যাখ্যামূলক যুক্তিসহ পরিমাপযোগ্য হওয়া আবশ্যক, মানে স্মার্ট হতে হবে। অর্থাৎ আমরা কিন্তু ম্যানেজমেন্টে একটা কথা বলি স্মার্ট, প্রত্যেকটা কাজ, যেমন এখানে বলা হচ্ছে যে ব্যাখ্যামূলক যুক্তিসঙ্গত পরিমাপযোগ্য হতে হবে, অর্থাৎ আমাদের কাজটা হতে হবে স্মার্ট, মানে কি স্পেসিফিক, স্পেসিফিক মানে কি নির্দিষ্ট, মেজারেবল, মেজারেবল পরিমাপযোগ্য, এতে হচ্ছে অ্যাটেনেবল, অ্যাটেনেবল, রিয়েলিস্টিক, আর টিতে হচ্ছে টাইম বাউন্ড। তো প্রত্যেকটা কাজের কিন্তু আমার এরকম স্মার্ট হতে হবে। তো এই কথাই বলা হচ্ছে যে আমাদের উদ্দেশ্য লিখিত ব্যাখ্যামূলক যুক্তিভিত্তিক এবং পরিমাপযোগ্য হওয়া আবশ্যক, অর্থাৎ স্মার্ট হতে হবে, অর্থাৎ স্পেসিফিক, মেজারেবল এবং অ্যাটেনেবল। অর্থাৎ স্পেসিফিক মানে নির্দিষ্ট হতে হবে, মেজারেবল মানে পরিমাপযোগ্য হতে হবে, অ্যাটেনেবল মানে তোমার অর্জন করার মতো হতে হবে, রিয়েলিস্টিক মানে কি হতে হবে, বাস্তবসম্মত হবে, এবং টাইম বাউন্ড অবশ্যই সময়ের ভিতরে সম্পাদন করার মতো তোমার এটার একটা কার্যকারিতা থাকতে হবে। এখন তোমার সময় অনেক কম, তুমি সময়ের ভিতরে কাজটা সমাধান করতে পারবে না, তাহলে কিন্তু সেটা তোমার মিশন স্টেটমেন্ট বা উদ্দেশ্যে কিন্তু আসবে না। উদ্দেশ্যটা কিন্তু অবশ্যই একটা সময়সীমার ভিতরে তোমাকে শেষ করতে হবে, এরকম লক্ষ্য নিয়ে আগাতে হবে। এরপরে আমরা যদি দেখি বাজার পোর্টফোলিও বা ব্যবসায়িক খাতের নকশা, যে সকল পণ্য ব্যবসায় নিয়ে কোম্পানি গঠিত হয় তাদের সমষ্টিকে বলা হয় বাজার পোর্টফোলিও বা ব্যবসায়িক খাত, অর্থাৎ ব্যবসায়ী পণ্য সমাহারকে বলা হয় ব্যবসায়িক খাত। তো এখন ব্যবসায়িক খাত আমরা বলেছি যে একটা কোম্পানির হাতে কতগুলো অপশনস রয়েছে, কোম্পানি কি কি করতে পারবে, এটা হচ্ছে ব্যবসায়িক খাত, অর্থাৎ তার সমাহার। এখন দেখো ব্যবসায়িক খাত বিশ্লেষণে অবশ্যই বর্তমান খাতগুলো বিশ্লেষণ করতে হবে এবং ভবিষ্যৎ খাতগুলো চিহ্নিত করতে হবে। বর্তমান খাতগুলো বিশ্লেষণের জন্য অনেকগুলো উপায় রয়েছে। বর্তমান খাতগুলো বিশ্লেষণের জন্য সবচেয়ে জনপ্রিয় উপায় হচ্ছে আমাদের বিসিজি ম্যাট্রিক্স বা প্রবৃদ্ধি শেয়ার ম্যাট্রিক্স, বিসিজি ম্যাট্রিক্স, বিসিজি ম্যাট্রিক্স বা প্রবৃদ্ধি শেয়ার ম্যাট্রিক্স, বিসিজি ম্যাট্রিক্স বা প্রবৃদ্ধি শেয়ার ম্যাট্রিক্স, প্রবৃদ্ধি শেয়ার ম্যাট্রিক্স, প্রবৃদ্ধি শেয়ার ম্যাট্রিক্স, প্রবৃদ্ধি শেয়ার ম্যাট্রিক্স, বিসিজি ম্যাট্রিক্স, প্রবৃদ্ধি শেয়ার ম্যাট্রিক্স। এখন বিসিজির পূর্ণরূপ কি, বোস্টন কনসাল্টিং, বোস্টন কনসাল্টিং গ্রুপ ম্যাট্রিক্স, বোস্টন কনসাল্টিং গ্রুপ ম্যাট্রিক্স, বোস্টন কনসাল্টিং গ্রুপ ম্যাট্রিক্স। তো আমাদের বিসিজির কাজ কিন্তু এটাই, যে বোস্টন কনসাল্টিং গ্রুপ ম্যাট্রিক্স। এখন বিসিজির ভিতরে তোমার হচ্ছে দেখো চারটা বিষয় রয়েছে, স্টার্স, ক্যাশ কাউ, ডগস। তো বিসিজি এই যে প্রবৃদ্ধি শেয়ার ম্যাট্রিক্স, প্রবৃদ্ধি শেয়ার ম্যাট্রিক্স উন্নয়ন করেছে আমাদের বোস্টন কনসাল্টিং গ্রুপ, বিসিজি, এবং বোস্টন কনসাল্টিং গ্রুপ এর প্রতিষ্ঠিত হয় কত সালে, 1963 সালে। বোস্টন কনসাল্টিং গ্রুপ বিসিজি এর প্রতিষ্ঠাতা হলো ব্রুস ডোলিন হ্যান্ডারসন। বোস্টন কনসাল্টিং গ্রুপ বিসিজি এর বর্তমান প্রেসিডেন্ট সিইও রিস লেসার। পাশাপাশি একটি কোম্পানির বিভিন্ন ইউনিট বিশ্লেষণ করে যদি ডগস বা কোশ্চেন মার্ক এর সংখ্যা বেশি পাওয়া যায়, স্টার্স বা ক্যাশ কাউয়ের সংখ্যা কম পাওয়া যায়, তাহলে ওই কোম্পানিতে ভারসাম্যহীনতা সৃষ্টি হয়, আর এগুলো যদি বেশি বেশি থাকে। এখন এগুলো হচ্ছে আমার মেইন উদ্দেশ্য না, বিসিজিতে আমার এগুলো মেইন উদ্দেশ্য না। মেইন উদ্দেশ্য তাহলে কি, বিসিজিতে আমার মেইন উদ্দেশ্য এই বিসিজি ম্যাট্রিক্সের এই যে চারটা ম্যাট্রিক্স আছে এটা জানা। এখন তাহলে তোমাদের এটা অবশ্যই অবশ্যই খাতায় লিখতে হবে, বিসিজি ম্যাট্রিক্স, বিসিজি ম্যাট্রিক্স, বোস্টন কনসাল্টিং গ্রুপ ম্যাট্রিক্স। আমাদের কি কি আছে, স্টার্স, ডগস, তারপর কি ক্যাশ কাউস, ক্যাশ কাউস, কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্কস, কোশ্চেন মার্কস। তো আমাদের এখানে চারটা উপকরণ রয়েছে। এখন এই চারটা উপকরণ নিয়ে কিন্তু আমাদের আগাইতে হবে, অর্থাৎ এই যে এইগুলো হচ্ছে ম্যাট্রিক্স, এই কোন প্রতিষ্ঠানটা স্টার অবস্থায় আছে, কোনটা ক্যাশ কাউজ অবস্থায় আছে, কোনটা কোশ্চেন মার্কস অবস্থায় আছে, এইটা হচ্ছে পরিমাপ করায় বিসিজি ম্যাট্রিক্সের কাজ। কোন প্রতিষ্ঠান কি অবস্থায় আছে এটা পরিমাপ করায় তোমার বিসিজি ম্যাট্রিক্সের কাজ। তো এখানে আমাদের বিসিজি ম্যাট্রিক্সে রয়েছে চারটা উপাদান, অর্থাৎ স্টার, ক্যাশ কাউজ, ডগস এবং কোশ্চেন মার্কস। তো এই চারটা উপাদান বিভিন্নভাবে বইতে বিভিন্নভাবে সাজানো রয়েছে, তোমরা দেখেছো। তবে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে বিসিজি ম্যাট্রিক্সে হ্যান ত্যান এইগুলো অনেক কিছু লেখা আছে, আমাদের এইগুলো না জানা। তো এইগুলো জানা থেকে এগুলো মুখস্থ করে নিতে পারবা তোমরা, যেহেতু আমরা টপিক ওয়াইজ প্রত্যেকটা হচ্ছে ক্লিয়ার করার চেষ্টা করছি, সেহেতু তোমরা ওইগুলো মুখস্থ করে নিতে পারবে। আমরা যখন তোমাদেরকে লেকচার শিট দিয়ে দিব, বাট প্রত্যেকটা স্টুডেন্ট
সে একাডেমিক হোক, অ্যাডমিশন লাইফ হোক, যে কোনো জায়গায় গিয়ে এই বিসিসি ম্যাট্রিক্স নিয়ে কিন্তু সে ঝামেলায় ভোগে। বিসিসি ম্যাট্রিক্সটা আসছে, ম্যাট্রিক্স বলতে একটা হচ্ছে পরিমাপ বা একটা নির্ধারকের একটা তোমার বিষয়, কোন একটা জিনিস, এটা একটা ম্যাথ টাইপের কিন্তু করা হয় যে এই অনুযায়ী তুমি হচ্ছে একটা প্রতিষ্ঠানের কি অবস্থায় আছে, সে প্রতিষ্ঠানের স্ট্যাটাস অবস্থায় আছে না ক্যাশ কাউজ অবস্থায় আছে না ডক্স অবস্থায় আছে, সেগুলো তুমি নির্ধারণ করতে পারবে। বাট এই নির্ধারণ ক্ষেত্রে আবার তোমার দুইটা বিষয়কে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে মার্কেট গ্রোথ রেট, মার্কেট গ্রোথ রেট, মার্কেট গ্রোথ রেট, আর একটা বিষয় মাথায় রাখতে হবে, একটা হচ্ছে মার্কেট শেয়ার, মার্কেট শেয়ার। মার্কেট শেয়ারটা তাহলে কি? প্রথমে আমরা সংজ্ঞাটা জানি। মার্কেট শেয়ারটা হচ্ছে একটা প্রতিষ্ঠান বাজারের কতটুকু অংশ জুড়ে আছে সেটা তার মার্কেট শেয়ার, সেটা তার মার্কেট শেয়ার, সেটা তার মার্কেট শেয়ার। এরপরে মার্কেট গ্রোথ রেট বলতে কি? বিগত বছরের থেকে বর্তমান বছরের যে মার্কেট শেয়ার, বর্তমান বছরের মার্কেট শেয়ার মাইনাস হচ্ছে বিগত বছরের মার্কেট শেয়ার, বিগত বছরের মার্কেট শেয়ার। তো এইগুলো হচ্ছে একটা প্রতিষ্ঠানের তোমার মেইন কাজ। এখন এই দুইটা বিষয়ের উপর, অর্থাৎ এই প্রতিষ্ঠানের মার্কেট গ্রোথ রেট এবং মার্কেট শেয়ার, এই দুইটার উপর ভিত্তি করে তোমার নির্ধারণ করতে হয় যে প্রতিষ্ঠান কোন অবস্থায় রয়েছে, এবং এটা নির্ধারণ করে এই ব্যবসায়িক খাত বা সঠিক যে ব্যবসায়িক খাতটা হয় সেটা প্রতিষ্ঠান নির্ধারণ করে। এখন বিসিসি ম্যাট্রিক্স আমরা বললাম, স্টার্স আছে, ক্যাশ কাউজ আছে, ডগস আছে। সাধারণ সংজ্ঞা যদি আমরা দেখি স্টার্সের, তাহলে স্টার্সের ক্ষেত্রে তোমার দুইটাই হাই থাকে, মার্কেট শেয়ার এবং মার্কেট গ্রোথ রেট দুইটাই কি? দুইটাই বেশি। মার্কেট গ্রোথ রেট এবং মার্কেট শেয়ার দুইটাই কিন্তু বেশি থাকে। এরপরে একটা প্রতিষ্ঠানে তোমার হচ্ছে রয়েছে আমাদের ডগস, অর্থাৎ স্টার বলতে কি? একটা তারকা চিহ্ন মতো। স্টার বলতে এই যে তারকা চিহ্ন, মানে প্রতিটা প্রতিষ্ঠানটা তখন একটা স্টার অবস্থায় আছে, যে প্রতিষ্ঠানের সবকিছু হাই, অর্থাৎ মার্কেট শেয়ার, অর্থাৎ বাজারে প্রতিষ্ঠানের উপস্থিতি সব থেকে বেশি, প্রতিষ্ঠানের মার্কেট শেয়ারও বেশি, প্রতিষ্ঠানের পণ্য বিক্রি হচ্ছে সব থেকে বেশি, এবং বিগত বছরে যা বিক্রি করেছে বর্তমান বছরে তার থেকে বেশি বিক্রি করেছে। যেমন আমার মার্কেট গ্রোথ রেট বের করতে গেলে আমরা বর্তমান বছরের মার্কেট শেয়ার মাইনাস বিগত বছরের মার্কেট শেয়ার দিয়ে কিন্তু আমরা মার্কেট গ্রোথ রেটটা বের করে থাকি, বা মার্কেট প্রবৃদ্ধির হার শেয়ার বের করে। আমরা আরো দেখবো এটা নিয়ে বিসিসি ম্যাট্রিক্স যে এখানে আলোচনা শেষ হয়েছে এমন না, জাস্ট এখানে আমরা শুধু সংজ্ঞাগুলো লিখতেছি, এখনো আমাদের কিন্তু লেখা অনেক বাকি। দেখো এরপরে আছে আমাদের কি? ডগস। এখন এই ডগসটা আসলে কি? ডগস বলতে এই যে আমরা এখানে বললাম প্রতিটা বিষয় কি? উচ্চ বা হাই, দুটাই কিন্তু বেশি। এটা উল্টা, স্টার উল্টা হচ্ছে ডগ, অর্থাৎ এইখানে ডগসে তোমার হচ্ছে মার্কেট শেয়ার, মার্কেট গ্রোথ রেট দুইটাই কম থাকে। এই যে দুইটাই এখানে কম থাকে। এটা হচ্ছে তোমার ডগ, অর্থাৎ স্টারের পুরো বিপরীত। এটা হচ্ছে বিপরীত, একে অপরের এরা বিপরীত। এরপরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের ক্যাশ কাউস। কাউ শুনলে মনে হয় না গরু, আবার ক্যাশ মানে হচ্ছে নগদ টাকা। তো ক্যাশ কাউ মানে হচ্ছে একটা প্রতিষ্ঠান বা এমন একটা পণ্য যেটা আগে বিক্রি হতো, সেই কারণে মার্কেটে এখনো সব থেকে বেশি ওই পণ্যটা বিক্রি হয়, তবে প্রবৃদ্ধির হারটা কমে গেছে। অর্থাৎ যখন পণ্যের প্রবৃদ্ধির হার কম, অর্থাৎ মার্কেট শেয়ার বেশি, অর্থাৎ আগে এটা বেশি বিক্রি হয়েছে, কিন্তু মার্কেট গ্রোথ রেট অর্থাৎ বিগত বছরের থেকে বর্তমান বছরে কম বিক্রি হয়েছে, মার্কেট গ্রোথ রেট কম, সেটাকে আমরা বলি তোমার ক্যাশ কাউস। আবার কোশ্চেন মার্কে কিন্তু এটা উল্টা,
কিভাবে উল্টা দেখো, কোশ্চেন মার্কে তোমার প্রতিষ্ঠানের এই যে আমরা বললাম যে মার্কেট শেয়ার বেশি, তো কোশ্চেন মার্কে মার্কেট শেয়ার থাকে কম, মার্কেট শেয়ার কম, মার্কেট শেয়ার কম। মার্কেট শেয়ার মানে কি, একটা প্রতিষ্ঠান বাজারের কতটুকু অংশ জুড়ে আছে সেটাকে মার্কেট শেয়ার বলে। মার্কেট শেয়ার কম কিন্তু মার্কেট গ্রোথ রেট বেশি, মার্কেট গ্রোথ রেট বেশি। অর্থাৎ একটা প্রতিষ্ঠান আগে ভালো করতো না কিন্তু এখন ভালো করে, যার কারণে সেটাকে আমরা বলি তোমার এই যে কোশ্চেন মার্ক। এখন এই সব অবস্থার ভিত্তিতে তোমার বিসিসি ম্যাট্রিক্স বা বোস্টন কনসাল্টিং গ্রুপ ম্যাট্রিক্স এটা নির্ধারণ করা হয়। অর্থাৎ প্রতিষ্ঠানে এই যে বিভিন্ন অবস্থা, যখন প্রতিষ্ঠানের মার্কেট শেয়ার কম থাকে, মার্কেট শেয়ার মার্কেট গ্রোথের দুইটাই বেশি থাকে, তখন সেটাকে আমরা বলি স্টার অবস্থা। মার্কেট শেয়ার মার্কেট গ্রোথের দুইটাই যখন কম থাকে তখন ওই প্রতিষ্ঠানকে বলি ডক্স অবস্থায় আছে, বা ওই পণ্যকে বলি ডক্স অবস্থায় আছে। কি পণ্য ক্ষেত্রে পণ্য বলি, প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের বলি। এরপর হচ্ছে আবার যখন হচ্ছে তোমার মার্কেট শেয়ার বেশি থাকে, মার্কেট গ্রোথ রেট কম থাকে, তখন সেটাকে বলি ক্যাশ কাউজ অবস্থায় আছে। কোশ্চেন মার্কসের ক্ষেত্রে আমরা বলি যে মার্কেট শেয়ার যখন তোমার হচ্ছে কম কিন্তু মার্কেট গ্রোথ রেট বেশি, তখন সেটাকে আমরা বলি তোমার কোশ্চেন মার্ক। তো এই বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু আমরা বলি। তো এখন আমরা যদি উদাহরণের ভিত্তিতে দেখি আসলে, তাহলে কিন্তু আমরা আরো ক্লিয়ার হব। উদাহরণটা কেমন হতে পারে, ধরো এইখানে আমরা প্রথমে একটা ছক আঁকাই, যদিও একটু ব্যাখ্যা হয়ে গেছে আমার, হ্যাঁ একটু ছক আঁকাই। হ্যাঁ দেখো, এটা কিন্তু আমরা খাতায় 2-3টা আঁকাইতে হবে, কারণ হচ্ছে একটা ছকের ভিতরে আমরা কিন্তু বোর্ডে হচ্ছে করতে পারবো, তোমাদের খাতায় কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবা না ইজিলি। দেখো আমরা যদি এইখানে মার্কেট গ্রোথ রেট, মার্কেট গ্রোথ রেট, আর এই ক্ষেত্রে মার্কেট শেয়ার, এটা হচ্ছে মার্কেট শেয়ার 2024 আর 2025। তো এইখানে আমরা এবার যদি লিখি 5টা কোম্পানি, বাংলাদেশে ধরো বড় বড় 5টা কোম্পানি, ধরো বাংলাদেশের ধরো 5টা কোম্পানি বা 5টা পণ্যের ক্ষেত্রে যদি ধরি, বাংলাদেশ না যে কোনো 5টা পণ্যের ক্ষেত্রে আমরা ধরি স্প্রাইট, মোজো, কেলেমন, তারপর কি স্পিড। তো বিভিন্ন এই যে 5টা হচ্ছে একই কোম্পানি, সরি একই পণ্য। তো একই পণ্য এখানে স্প্রাইট বাজারে বিক্রি হয়, ধরো এদের মার্কেট শেয়ার হচ্ছে 2024 সালে ছিল ধরো 20%, আবার এই মোজোর ছিল ধরো 30%, তাহলে 50%, আর ধরো কেলেমনে ছিল 27%, আর স্পিডে ধরো 23%। 2025 সালে এসে এটা পরিবর্তন হয়েছে। 2025 সালে এসে দেখা যাচ্ছে তোমার এটা 20-তে আছে, আবার এটা 30-এরটা তোমার 35-এ আছে, এইটা ধরো 30-এ আছে, 30%-এ আছে, আর এটা ধরো 24-এ আছে। তো আমরা যদি এখান থেকে দেখি, আমরা হচ্ছে বলেছি যে মার্কেট প্রবৃদ্ধির হার কিভাবে বের করব, যে বর্তমান বছর মাইনাস বিগত বছর। বর্তমান বছর কোনটা, 2025, বিগত বছর কোনটা, 2024। তো আমরা যদি হচ্ছে 20 থেকে 20 বাদ দিই তাহলে আমাদের প্রবৃদ্ধি হার পেয়ে যাব। প্রবৃদ্ধি হার কত, এটা হচ্ছে তোমার 0%, এটা হচ্ছে 0%। 35% কত, 5%। 27% কত, 3%। 23% কত, 1%। এইখানে আমরা বলেছি স্টার অবস্থা যখন থাকে একটা প্রতিষ্ঠানের, তখন মার্কেট গ্রোথ রেট এবং মার্কেট শেয়ার কি থাকে, দুইটাই বেশি থাকে। তো আমরা যদি দেখি এইখানে সব থেকে বেশি গ্রোথ রেট কোন কোম্পানির, সব থেকে বেশি গ্রোথ হচ্ছে এই 5%। আবার এদিকে যদি মার্কেট শেয়ার দেখি এই 30%, আবার এদিকে যদি দেখি 35%, তাহলে এই কোম্পানিটা হচ্ছে স্টার অবস্থায় আছে, স্টার্স। অর্থাৎ মার্কেট শেয়ার বেশি, মার্কেট গ্রোথ রেট
মার্কেট গ্রোথ রেট বেশি। এরপরে আমরা যদি দেখি সর্বনিম্ন কোন কোম্পানির, সর্বনিম্নটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাই যে এখানে 0%, এটা হচ্ছে 20%, যেটা সবার থেকে কম, এটা কম। তো এটা হচ্ছে আমার ডক্স অবস্থায়। ডক্স কেন? কারণ আমরা বলেছিলাম মার্কেট শেয়ার ও মার্কেট গ্রোথ রেট দুইটাই কম, দুইটাই কি থাকে? কম থাকে। তো আশা করি এই দুইটা তোমরা বুঝতে পেরেছো। এখন এই দুইটা বুঝতে পারলে কিন্তু আমরা পরের ছকে যাইতে পারি, অর্থাৎ আমরা কিন্তু দুইটা জেনে গেছি, এখনো আমাদের দুইটা ম্যাট্রিক্স আছে বা দুইটা উপাদান কিন্তু আমাদের এখনো রয়েছে। সেটা কি কি? কোশ্চেন মার্কস আর ক্যাশ কাউস। এখন একটা প্রতিষ্ঠানকে আমরা কখন ধরি কোশ্চেন মার্কস? এটা হচ্ছে আমরা সেম ভাবে আর একটা ছক আঁকাবো, পার্সেন্টগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। তো সেম ভাবে বলতে আমরা হচ্ছে এভাবে একটা দাগ দিলাম আবার। তো আমরা এখানে লিখি তো এখানে হচ্ছে মার্কেট গ্রোথ রেট আর মার্কেট শেয়ার 2024-2025। এখন আমাদের কাজ হচ্ছে আমরা আবার সেই একই রকম কোম্পানিগুলো নিব। কি কি হতে পারে? আমাদের স্প্রাইট, মোজো, আমাদের ক্লেমন, আমার হতে পারে স্পিড। ধরো এই চারটা কোম্পানি আমরা নিলাম। তো এটা হচ্ছে আমাদের ধরো 25%, এটা ধরো তোমার 30%, এটা ধরো আমার ক্লেমনটা ধরো 10%, আর স্পিডটা ধরো তোমার এমনি ধরো এখানে বা এটা ধরো 50%, এটা ধরো 50%, আর এটা হচ্ছে একটু মুসি এখানে যেহেতু এটা হচ্ছে 50%, এটা হচ্ছে 50%। আমার স্পিডটা ধরো তাহলে এখানে 60 আর 25 85, আর হচ্ছে থাকে তোমার 15%। তো পরের বছর যে দেখা যাচ্ছে আমার 25 থেকে এটা 26% হয়েছে, এইটা হয়েছে তোমার 50%টা 50%ই আছে, আর তোমার 10%এরটা ধরো হয়েছে 17%, আর 15%এর ধরো হয়েছে 22%, 15%এর ধরো 22%, বা 17%এর ধরো তোমার 20% হয়েছে, 20 হ্যাঁ 20% হয়েছে। এবার যদি আমরা প্রবৃদ্ধির হার বের করি, এবার যদি আমরা 20%, এই যে 20% লিখতে হবে এখানে। এবার আমরা যদি প্রবৃদ্ধির হার বের করি তাহলে কত পাবো? এইখানে 26 থেকে আমরা হচ্ছে 1%, এটা হচ্ছে 0%, আবার এটা হচ্ছে 10%, আবার এটা হচ্ছে তোমার 7%। তাহলে আমরা যদি এখানে দেখি, প্রথমে আমরা যদি যাই তাহলে আমরা দেখব এখানে সব থেকে প্রবৃদ্ধির হার এই কোম্পানির বেশি, কিন্তু সর্বনিম্ন মার্কেট শেয়ার এই কোম্পানির, আবার সর্বনিম্ন এখানেও এদের। তাই আমরা বলেছিলাম যে কোশ্চেন মার্কের ক্ষেত্রে আমরা বলেছিলাম মার্কেট শেয়ার বেশি, মার্কেট শেয়ার কম, কিন্তু মার্কেট গ্রোথ রেট বেশি। মার্কেট গ্রোথ রেট বেশি। এরপরে আমরা বলেছিলাম আমাদের বাকি আছে লাস্টিং ক্যাশ কাউস। তাহলে ক্যাশ কাউর ক্ষেত্রে মার্কেট শেয়ার বেশি কোনটা দেখতে হবে? মার্কেট শেয়ার বেশি কিন্তু তোমার মার্কেট গ্রোথ রেট কম। তো মার্কেট শেয়ার এইটার বেশি 50%, কিন্তু মার্কেট গ্রোথ রেট এইটার কম। এখন তোমাদের এখানে প্রত্যেকটা 100% নাও মিলতে পারে। এখন মার্কেট শেয়ার সব থেকে বেশি হচ্ছে তোমার এই মোজোর। তাহলে আমরা বলেছিলাম ক্যাশ কাউজ অবস্থায় কখন কোম্পানি থাকে? যখন
মার্কেট শেয়ার বেশি, মার্কেট গ্রোথ রেট কম, তখন সেই প্রতিষ্ঠানটাকে আমরা বলি সেই প্রতিষ্ঠান তোমার ক্যাশ কাউজ অবস্থায় আছে। তো আমরা যদি আবার ব্যাকে যাই, একদম ব্যাক টু দ্য হচ্ছে প্যাভিলিয়ন, তো ব্যাক টু দ্য প্যাভিলিয়ন যদি যাই তাহলে দেখবো যে আমরা একটা কোম্পানির আমরা এইভাবে সংজ্ঞাগুলো লিখেছিলাম। তো আমরা দুইটা ছকে চেষ্টা করেছি, এই দুইটা করে প্রথম ছকে দুইটা ব্যাখ্যা করেছি কিভাবে থাকে কোম্পানি এই উদাহরণের মাধ্যমে, দ্বিতীয় ছকে দেখেছি এইভাবে। তো এইগুলো বিষয়ের উপর ভিত্তি করে বা এই বিষয়গুলোর ভিত্তি করে আমরা বিসিসি ম্যাট্রিক্সটাকে কিন্তু নির্ধারণ করি। এখন আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বিসিসি ম্যাট্রিক্সের এখানে তোমার এবার ব্যাখ্যাগুলো দেওয়া আছে, ঠিক আছে। এতক্ষণ যে ব্যাখ্যাগুলো আমি দিছি উদাহরণ সহকারে, সে সেম ব্যাখ্যা, সেম 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 না সেম সেম থিং তোমার দেওয়া আছে। তো এই সেম জিনিস তোমার আবার দেওয়া আছে ওই যে গাজীর পাঠ। তো গাজীর পাঠে কি দেওয়া আছে আমরা দেখি, যে আমি যে জিনিসটা ব্যাখ্যা করলাম সেটা এরা এখানে কি লিখে রাখছে কৌশলগত। তো এখানে ক্যাশ কাউজ নিম্ন প্রবৃদ্ধি এবং উচ্চ বাজার শেয়ার, নিম্ন বাজার প্রবৃদ্ধি উচ্চ বাজার শেয়ার মার্কেট শেয়ার সম্পন্ন ব্যবসা বা পণ্যকে বলে ক্যাশ কাউজ। অর্থাৎ স্টার্স অবস্থায় ক্যাশ কাউজ অর্থাৎ উচ্চ বাজার শেয়ার সম্পন্ন ব্যবসায় বা পণ্যকে বলে ক্যাশ কাউজ। স্টার ব্যবসায় এককের প্রবৃদ্ধি যখন কমে আসে তখন এরা ক্যাশ কাউতে নেমে আসে। এ ধরনের ব্যবসায়ে সাধারণত প্রয়োজনের অতিরিক্ত নগদ অর্থ অর্জিত হয়। ক্যাশ কাউজ থেকে অর্জিত এই বিপুল পরিমাণ নগদ অর্থ দ্বারা দেনা পরিশোধ এবং অন্যান্য ব্যবসায়িক খাতে বা ব্যবসায় এককে বিনিয়োগ করা যায়। পাশাপাশি বাজার প্রবৃদ্ধি না থাকার কারণে এই ধরনের ব্যবসায় বিনিয়োগকারীরা মনে কিছুটা বিরক্তির, বিনিয়োগকারীদের মনে কি করতে পারে, বিনিয়োগকারীদের মনে কিছুটা বিরক্তির সৃষ্টি করতে পারে। কিন্তু প্রচুর নগদ অর্থের উপার্জনের বা অর্জনের কারণে এই ব্যবসায়ীকে পরিত্যাগ করা সম্ভব হয়। ডগস নিম্ন বাজার প্রবৃদ্ধির এবং নিম্ন বাজার শেয়ার সম্পন্ন ব্যবসায়ী বা পণ্যসমূহকে বলে ডগস বা পেটস। তো এই ডগস বা পেটস এর ভিতরে যদি আমরা দেখি, এই ধরনের ব্যবসায়িক ইউনিটগুলো সাধারণত সম আয় বা ব্রেক ইভেন পয়েন্ট বা বিইপি ব্রেক ইভেনে ইউনিট, অর্থাৎ সম আয় ব্যয় এ ধরনের ব্যবসা হতে অর্জিত আয় নিজেকে টিকে রাখার জন্য ব্যয় হয়েছে। তো এই ধরনের ব্যবসায় বা পণ্য পরিহারযোগ্য বলে বিবেচিত, যে এই ধরনের ব্যবসায় পণ্য পরিহারযোগ্য। এরপর হচ্ছে যদি আমরা কোশ্চেন মার্কস দেখি, উচ্চ বাজার প্রবৃদ্ধি ও নিম্ন তুলনামূলক বাজার শেয়ার, নিম্ন তুলনামূলক বাজার শেয়ার বা ব্যবসায় বাজার শেয়ার সম্পন্ন ব্যবসায়ী বা পণ্যসমূহ হলো কোশ্চেন মার্কস। অর্থাৎ বাজার প্রবৃদ্ধি ভালো হওয়া সত্ত্বেও কোম্পানির এই ইউনিট পর্যাপ্ত বাজার শেয়ার দখল করতে পারে নাই। এটি মূলত দ্রুত প্রবৃদ্ধিশীল বাজারে নিম্ন বাজার শেয়ারকে বোঝায়। তাই এই সকল ব্যবসায় এককের বাজার শেয়ার প্রবৃদ্ধির জন্য প্রচুর নগদ টাকা বিনিয়োগ করতে হলে কোশ্চেন মার্কস এর অপর নাম সমস্যা কবলিত শিশু বা প্রবলেম চিলড্রেন নামে লেখা হয় বা বলা হয়। তো এই ধরনের প্রবলেম চিলড্রেন বা সমস্যা কবলিত শিশু ব্যবসায় বাজার শেয়ার দখল করে স্টারে যাওয়ার সুযোগ থাকে এবং পরবর্তীতে যখন বাজার প্রবৃদ্ধি কমে যাবে তখন ক্যাশ কাউতে যাওয়ার সুযোগ থাকে। তো এই ধরনের পোর্টফোলিওকে খুব ভালোভাবে বিশ্লেষণ করে দেখতে হবে যে আসলে এই ধরনের পোর্টফোলিওতে বিনিয়োগ করে সেগুলোকে স্টার বা নিয়ে যাওয়া যায় কিনা, স্টার বা ক্যাশ কাউতে নিয়ে যাওয়া সম্ভব কি না। যদি বিনিয়োগ করে এই ধরনের পোর্টফোলিওর উন্নয়ন করা সম্ভব না হয় তাহলে এই ধরনের পোর্টফোলিও বিনিয়োগ করে না ভালো বা পরিহারযোগ্য। এরপরে লাস্টলি আমাদের স্টার্স, অর্থাৎ দুইটাই হাই থাকে, মার্কেট শেয়ারও বেশি, মার্কেট প্রবৃদ্ধি হারও বেশি। উচ্চ বাজার প্রবৃদ্ধি ও উচ্চ তুলনামূলক বাজার শেয়ার সম্পন্ন ব্যবসায়ী ইউনিট বা পণ্যসমূহ হলো স্টার্স বাজার অতিরিক্ত প্রতিযোগিতার জন্য উচ্চ প্রবৃদ্ধি ধরে রাখার উচ্চ প্রবৃদ্ধি ধরে রাখার স্বার্থে এই ধরনের ব্যবসায়ী ইউনিট প্রচুর বিনিয়োগের প্রয়োজন হয় এবং স্টার্স পোর্টফোলিও যদি বাজার প্রবৃদ্ধি কমে যায় তাহলে তা ক্যাশ কাউজে রূপান্তরিত হয়। অর্থাৎ স্টার যখন প্রবৃদ্ধি কমে যাবে, যেহেতু আমরা স্টার্সে বলছি যে দুইটাই হাই, যখন প্রবৃদ্ধিটা কমে যাবে তখন তাদের মার্কেট শেয়ারটা বেশি থাকবে। আবার আমরা ক্যাশ কাউতে বলছি যে মার্কেট শেয়ার বেশি, মার্কেট গ্রোথ রেট কম। আবার কোশ্চেন মার্কে বলছি মার্কেট তোমার প্রবৃদ্ধি হার বেশি কিন্তু এ কম। তো এক একটা পজিশনে এই স্টারের বিভিন্ন দিকে, স্টারে যেহেতু দুইটাই বেশি থাকে, একটা কমে গেলে কোশ্চেন মার্ক, একটা কমে গেলে আরেকটা, অপরটা কমে গেলে তোমার এ হয়ে যায়, এটা ক্যাশ কাউতে হয়ে যায়। একটা মানে এটা বিভিন্ন অবস্থায় কিন্তু চেঞ্জ হয়। এটা কিন্তু খুবই ভালো একটা নমনীয় জিনিস স্টার্স। তো প্রত্যেকটা বাজারে ব্যবসায়ের বা পণ্যের এই স্টার্স অবস্থায় থাকা অনেক জরুরি।
স্টার অবস্থায় থাকলে তাদেরকে কিন্তু বাজারে অন্যান্য প্রতিযোগিতা থেকে ভালো মনে করা হয়। তো বাজারজাতকরণ সহ বিভিন্ন বিভাগের পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রণয়ন আমরা 4 নম্বর ধাপে দেখছি। কৌশলগত পরিকল্পনার সর্বশেষ ধাপ হলো বিভিন্ন বিভাগের জন্য পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রণয়ন করা, অর্থাৎ সকল বিভাগের জন্য সঠিক ও পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এরপরে দেখো কৌশলগত ব্যবসা এককগুলো বা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট, এসবিইউ কাকে বলে না, এইটা কিন্তু আমাদের জানতে হবে। এসবিইউ, তো আমরা প্রত্যেকটা জিনিসে এখানে অনেক জিনিস রিডিং করতে হবে, যেহেতু এইচএসসি জিনিস রিডিং জিনিসটা তোমাদের অনেক বেশি, তো সব জিনিস তোমাদের বোঝা লাগবে না। তো দেখো এসবিইউ বা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট মানে আসলে কি? স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট মানে হচ্ছে একটা প্রতিষ্ঠান এই যে তার একটা ব্র্যান্ডকে ক্ষুদ্র ক্ষুদ্র আলাদা আলাদা ব্র্যান্ডে প্রতিষ্ঠা করে, সেটাকে বলা হয় এই যে আলাদা আলাদা ব্র্যান্ড, যারা আবার নিজ নিজ জায়গায় আলাদা আলাদা নামে প্রতিষ্ঠিত হয়ে যায়, এদেরকে বলা হয় স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট। কেমন হতে পারে এই স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট বা এসবিইউ গুলো? দেখো তোমার আশপাশে তোমরা টেস্টরিটে অনেকেই খাও না? তো টেস্টরিটে তোমরা যারা খাও, ঠিক আছে, এই তুমি যে টেস্টরিটে খাও, পাশাপাশি স্বপ্নতে শপিং করতে যাও, তো এইগুলো আসলে কাদের প্রতিষ্ঠান? টেস্টরিট হচ্ছে আরএফএল এর প্রতিষ্ঠান, ভীষণ হচ্ছে আরএফএল এর প্রতিষ্ঠান, বেস্ট বাই হচ্ছে আরএফএল এর প্রতিষ্ঠান, টপার হচ্ছে আরএফএল এর প্রতিষ্ঠান, তারপরে কি বেঙ্গল কি আরএফএল এর না, জানি না। তো এই যে প্রত্যেকটা প্রতিষ্ঠান, এই যে আরএফএল এর, আবার প্রাণ হচ্ছে কি আরএফএল এর। তো আরএফএল কি করেছে? এই যে প্রাণ করেছে, তারপর টেস্টরিট করেছে, তারপর হচ্ছে ভীষণ করেছে, তারপর বেস্ট বাই করেছে। এই যে আলাদা আলাদা, এই যে ভীষণকে কিন্তু আমরা ভীষণ হিসেবেই চিনি, আমরা কিন্তু আরএফএল হিসেবে জানি না। তো এই যে আলাদা আলাদা ভাবে, অর্থাৎ আমরা একটা কথা বলি যে ডোন্ট কিপ ইউর অল এগস বা পুট ইউর অল এগস ইন অন বাস্কেট। একটা বাস্কেটে তোমার সব ডিম ধরে রাখো না, মানে যদি ওই বাস্কেটে ধাক্কা লাগে তাহলে তোমার সবগুলো ডিম নষ্ট হয়ে যাবে। বা একটা জায়গায় তুমি সব অর্থ বিনিয়োগ করো না, যদি ওই একটা জায়গায় ক্ষতিগ্রস্ত হয় তাহলে তুমি পুরো একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো এই জায়গাটার দিকে খেয়াল করে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো এখন বর্তমান যুগে এসবিইউ নির্দিষ্ট করে বা এসবিইউ তারা ইউনিট করে। অর্থাৎ এই এসবিইউ এর কাজটা হলো কি? এসবিইউ এর কাজটা হচ্ছে তাদের বিনিয়োগটা, তাদের যে অর্থ, তাদের সম্পদটাকে আলাদা আলাদা ব্র্যান্ডে প্রতিষ্ঠা করে রাখা। অর্থাৎ একটা ব্র্যান্ড যদি লস করে আরেকটা ব্র্যান্ডে যেন লাভ করে পুষিয়ে যায়। যেমন আরএফএল যদি এখন লস করে, টেস্টরিট কিন্তু নাও লস করতে পারে, বেস্ট বাই কিন্তু নাও লস করতে পারে, তবে সবগুলোই কিন্তু আরএফএল এর পণ্য বা আরএফএল এর প্রতিষ্ঠান। এই আরএফএল এর প্রতিষ্ঠান হওয়ার কারণে এরা কিন্তু মানে দেখা যাচ্ছে এখন আলাদা নামেও প্রতিষ্ঠা হয়ে গেছে। এখন যে আমরা আরএফএল বললে চিনবো এমন না, আমরা বেস্ট বাই বললে কিন্তু বেস্ট বাইকেই চিনি, তবে এটা হচ্ছে আরএফএল এর প্রতিষ্ঠান, এটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে খেয়াল করি না। তো এই যে এসবিইউ এর কাজ হচ্ছে বড় প্রতিষ্ঠানকে ভেঙে ছোট ছোট ভাগে ভাগ করা, এবং ওই ছোট ছোট ভাগগুলো আবার বা ছোট ছোট ইউনিটগুলো আবার নিজ নামে ব্যবসা করে বা নিজ নামে প্রতিষ্ঠিত হয়ে যায়। এটাকে মূলত স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট বা কৌশলগত ব্যবসায় ইউনিট বলে। তো বাজার প্রবৃদ্ধি হার ও বাজার শেয়ার নির্ধারণের 4টি উপায় বা কৌশল সমূহ। বাজার শেয়ার গঠন বৃদ্ধি করা, যেটাকে অর্থাৎ বাজারে আমরা যখন শেয়ার বৃদ্ধি করি সেটাকে বলে বিল্ড ইনক্রিজ মার্কেট শেয়ার। বাজার শেয়ার যদি আমরা ধরে রাখি তাহলে হোল্ড, বাজার শেয়ার যদি তুলে নিই অর্থাৎ বাজারের শেয়ারকে যদি ধরে রেখে দিই তাহলে হচ্ছে হোল্ড, মানে রেখে দেওয়াকে হোল্ড, আর যদি তুলে নিই তাহলে হারভেস্ট, আর বাজার শেয়ার পরিত্যাগ বা তরলীকরণ করাকে বা টাকায় পরিণত করাকে আমরা বলি লিকুইডেশন। এই 4টা সংজ্ঞা কিন্তু তোমাদের জন্য, এই যে বিল্ড, হারভেস্ট, আর কি বিল্ড, হোল্ড, হারভেস্ট, ডাইভেস্ট তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, এরপরে আমাদের বাজার শেয়ার বৃদ্ধি হলো বিল্ড, পর্যাপ্ত নগদ অর্থ বিনিয়োগ করা হলো হোল্ড, যথাসম্ভব নগদ অর্থ তুলে নেওয়া হলো হারভেস্ট, বা ব্যবসা বন্ধ করে দেওয়া হলো ডাইভেস্ট বা লিকুইডেশন, এবং ছাঁটাইকরণ হলো ডাউনেজিং, অর্থাৎ প্রতিষ্ঠানে অলাভজনক যে ব্যবসায়িক খাতগুলো যেখান থেকে প্রতিষ্ঠান মুনাফা অর্জন করতে পারছে না সেই খাতগুলো বাদ দেওয়াকে বলা হয় ছাঁটাইকরণ বা ডাউনসাইজিং। এরপরে আমাদের কৌশলগত ব্যবসায় একক বা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট কি কি আমরা আগেই বলেছি, যেমন বড় একটা প্রতিষ্ঠানে ছোট ছোট ভাগ করে আমরা যে ব্র্যান্ডগুলো প্রতিষ্ঠা করি, পরবর্তীতে ওই ছোট ছোট ব্র্যান্ডগুলোই কিন্তু আলাদা আলাদা নামে প্রতিষ্ঠিত হয়ে যায়। ছোট ছোট ব্র্যান্ডগুলো এই যে আলাদা আলাদা নামে প্রতিষ্ঠিত হয়ে গেল, এটাকে বলা হয় স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট। এখন কোম্পানির একটি পণ্য লাইন বা বিভাগ যার ভিন্ন উদ্দেশ্য থাকে এবং উক্ত উদ্দেশ্য অর্জনের জন্য পৃথক পৃথক পরিকল্পনা গ্রহণ করা যায়, তাকে বলা হয় স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট। মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার, স্টারশিপ, দেখো এখানে দেখো প্রত্যেকটা মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার, স্টারশিপ জুস, শাহ সিমেন্ট, তারপর কি গরুমার্কা, ঢেউটিন ইত্যাদি প্রত্যেকটি হচ্ছে আবুল খায়ের গ্রুপের এক একটি কৌশলগত বিজনেস ইউনিট বা
SBU, স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট, স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট। তো এখানে কৌশলগত ব্যবসা একক মূল্যায়নের জন্য বর্তমানে অত্যন্ত জনপ্রিয় ম্যাট্রিক্স প্রবৃদ্ধি শেয়ার ম্যাট্রিক্স, যেটা কিন্তু আমরা আগেই জেনেছি যে প্রবৃদ্ধি শেয়ার ম্যাট্রিক্সের আরেকটা নাম কি, যেটা আমরা করলাম BCG ম্যাট্রিক্স, BCG ম্যাট্রিক্স। এরপর হচ্ছে গত বছরের তুলনায় বিক্রির পরিমাণ বৃদ্ধি শতকরা হারকে বোঝায় বাজার প্রবৃদ্ধির হার, এবং নিকটতম প্রতিযোগীর তুলনায় কোনো কোম্পানির বাজার শেয়ার পরিমাণকে বলে তুলনামূলক বাজার শেয়ার, বাজার রিলেটিভ মার্কেট শেয়ার। এখন আমরা পণ্য বা বাজার সম্প্রসারণের 4টা গ্রিড রয়েছে। একটা হচ্ছে বাজার অনুপ্রবেশ, অর্থাৎ বর্তমান বাজারে বর্তমান পণ্য নিয়ে আসাকে বলা হয় তোমার বাজার অনুপ্রবেশ। আবার যখন তোমার নতুন পণ্য উন্নয়নের ক্ষেত্রে বর্তমান বাজারে নতুন পণ্য নিয়ে আসে, অর্থাৎ আগে যে পণ্যটা ওই বাজারে ছিল না, বর্তমান কোনো বাজারে তুমি নতুন পণ্য নিয়ে আসছো। সাপোজ কোচিং সেন্টারে যে মার্কেটগুলো রয়েছে, ওই কোচিং সেন্টারের মার্কেটগুলোর ভিতরে ধরো কমার্সের কোচিং সেন্টার আছে, এখন তুমি কমার্সের পাশাপাশি আর্টসের কোচিং সেন্টার দিয়ে আসলে, এখন মার্কেটটা কিসের, কোচিং সেন্টারে নিয়ে আসছো কি আর্টসের। তো কোচিং সেন্টারে কি ছিল আগে, কমার্সের, অর্থাৎ বর্তমান বাজারটা কাদের ছিল, কমার্সের। এই বাজারে তুমি নিয়ে আসছো নতুন পণ্য, যেটা তোমার অনলাইন হতে পারে বা তোমার কমার্সের জায়গায় তুমি আর্টসের কোনো প্রতিষ্ঠান নিয়ে আসছো, অর্থাৎ নতুন পণ্য। অর্থাৎ বর্তমান বাজারে নতুন পণ্য নিয়ে আসলে সেটাকে আমরা বলি পণ্য উন্নয়ন। আবার নতুন বাজারে বর্তমান পণ্য, সাপোজ এক এলাকায় আগে ধরো কোচিং সেন্টার ছিল না, ওই এলাকায় তুমি এখন কি করছো, এখন তুমি প্রতিষ্ঠা করছো, অর্থাৎ নতুন বাজারে তুমি আগের পণ্য নিয়ে গেছো। এরপরে বৈচিত্র্যকরণ, নতুন বাজারে নতুন পণ্যকে আমরা বলি বৈচিত্র্যকরণ, নতুন বাজারে নতুন পণ্যকে আমরা বলি বৈচিত্র্যকরণ, নতুন বাজারে নতুন পণ্যকে আমরা বলি পণ্য বৈচিত্র্যকরণ। তো এই বাজার সম্প্রসারণের গ্রিড হচ্ছে 4টা, বাজার অনুপ্রবেশ, বাজার উন্নয়ন, পাশাপাশি বাজার বৈচিত্র্যকরণ। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এটা কিন্তু তোমাদের বইতে কিন্তু আছে, মানে সব টপিক কিন্তু তোমাদের বইতে আছে। এরপর হচ্ছে পণ্য বা বাজার সম্প্রসারণ গ্রিডের চলমান পণ্য চলমান বাজারে বিক্রয় করা হলো বাজার অনুপ্রবেশ, চলমান পণ্য নতুন বাজারে বিক্রয় করা হলো বাজার উন্নয়ন, নতুন পণ্য চলমান বাজারে বিক্রয় করা হলো পণ্য উন্নয়ন, নতুন পণ্য নতুন বাজারে বিক্রয় করা হলো পণ্য বৈচিত্র্যকরণ। এরপরে আমরা বাজারকরণ মিশ্রণ বা 4P, খুবই গুরুত্বপূর্ণ জিনিস 4P বা বাজারকরণ মিশ্রণ বা বিপণন মিশ্রণ। এটা তোমরা অনেক ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু ভুলে যাও বা এই জিনিসটা মনে থাকে না। বাজারকরণ মিশ্রণটা আসলে কি? বাজারকরণ মানে তো আমরা জেনেছি যে উৎপাদক থেকে চূড়ান্ত ক্রেতার নিকট আমরা পণ্যদ্রব্য পৌঁছানো বা ভ্যালু যোগ করা বা যোগাযোগ সৃষ্টি করা বা ক্রেতার কাছে পৌঁছানো বা ক্রয় বিক্রয় কার্যক্রম, একদম সহজ কথায় এটাকে আমরা কিন্তু মার্কেটিং বলি। তো মার্কেটিং এর আমাদের হচ্ছে 4টা মিক্স বা মার্কেটিং মিশ্রণ থাকে বা বিপণন মিশ্রণ থাকে। এই বিপণন মিশ্রণটা তাহলে কিভাবে এসেছিল? সর্বপ্রথম আমাদের একজন খুবই গুণী, খুবই মানে চমৎকার একজন ব্যক্তি বলতে পারো, তো উনি কি করছে, ওনার একটা বইতে লিখছে যে বাজারকরণ মিশ্রণ এই শব্দটা। এখন ওই শব্দটা লেখার জন্য আমরা তাকে বলি যে তিনি বাজারকরণ মিশ্রণ পরিভাষার জনক। এখন তিনি করে যাচ্ছি, তাহলে ওই ব্যক্তিটা আসলে কি? ব্যক্তিটা হচ্ছে নেইল এইচ বোর্ডেন। এই নেইল এইচ বোর্ডেন সর্বপ্রথম তার একটা বইতে বাজারকরণ মিশ্রণ এই শব্দটুকু সর্বপ্রথম উল্লেখ করেছিলেন, যার কারণে বাজারকরণ মিশ্রণ পরিভাষার জনক হিসেবে আমরা তাকে আখ্যায়িত করি। কিন্তু তিনি বলেননি যে বাজারকরণ মিশ্রণ কিভাবে কাজ করে, এটা আসলে কি, এই সম্পর্কে তিনি বিস্তারিত কোনো কিছু ব্যাখ্যা আমাদের সামনে উপস্থাপন করেনি। এই যে ব্যাখ্যা, এই যে বলে মানে কি, ওই যে দেখা দিয়ে ফাঁকি দিয়ে চলে গেছে না, ওই যে কি যেন একটা গান আছে না তোমাদের, তো এই গানের মতো তোমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেছে, ঠিক আছে? উনি ব্যাখ্যা ট্যাখ্যা দেয়নি, উনি জাস্ট বলে চলে গেছে। এই দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পরে দাওয়াতের দিন তুমি হচ্ছে আর ফোন টোন করে না অনেকেই, যে আত্মীয় স্বজনের বাসায় যাও, তো দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পরে তোমার কিন্তু অনেক ক্ষেত্রে ফোন করে না। মানে কি, ওই যে বলে বন্ধু এই আমাদের বাড়ি যাস, এই যাস বলে আর কিন্তু তোমার ডেকে নিয়ে যায় না বা খাইতে নিয়ে যায় না, জাস্ট বলার কথা বলেন। তো আমাদের এই নেইল এইচ বোর্ডেন বলার কথা উনি বলেন, কিন্তু তিনি বিস্তারিতভাবে এটা ভেঙে দেখাননি। পরবর্তীতে আরো একজন ভালো লোক, খুবই ভালো লোক, আচ্ছা খোকা তুই তো ওদের বাসায় যাইতে চাইছিলি, খাইতে পারলি না, চল আমি খাওয়াচ্ছি। তো এই যে নেইল এইচ বোর্ডেন যেহেতু বাজারকরণ মিশ্রণ শব্দটাকে ভাঙেনি, না ভাঙার পর আমাদের এরকমই একজন লোক ইজে ম্যাকার্থি বা এডমন্ড জেরম ম্যাকার্থি, তিনি মনে করেছেন বাজারকরণ মিশ্রণ নিয়ে কাজ করা যায়, বাজারকরণ মিশ্রণ আসলে আছে এবং এই বিষয় সম্পর্কে আমি ভাঙতে পারবো বা ভেঙে বলতে পারবো, যেটাকে তিনি উল্লেখ করেন 4P-তে। অর্থাৎ বাজারকরণ মিশ্রণ হচ্ছে 4টা P এর সমন্বয়। কি কি? প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন।
এখন তাহলে আমাদের যদি কোশ্চেন হয় যে বাজারজাতকরণ মিশ্রণ পরিভাষার জনককে, তাহলে বুঝতে হবে নেল এস বোর্ডেন। যদি বলা হয় বাজারজাতকরণ মিশ্রণের জনককে, তাহলে হচ্ছেন ইজে ম্যাকার্থি। যদি বলা হয় 4P জনককে, ইজে ম্যাকার্থি। যদি স্পেসিফিক বলা হয় যে পরিভাষার জনককে, পরিভাষার জনককে, এই পরিভাষার জনকটা হচ্ছে তোমার নেল এস বোর্ডেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এবার বুঝতে পেরেছো? যদি বুঝে থাকো চলো আমরা দেখি তাহলে 4P-তে আসলে কোন কোন বিষয় আমাদের অন্তর্ভুক্ত। 4P-তে বেসিক্যালি আমাদের হচ্ছে 4টা পি রয়েছে। 4টা পি কি কি? প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। এই 4টা পি। এখন পণ্যের ক্ষেত্রে আমরা এটাকে বলি 4P, আবার আমরা সেবার ক্ষেত্রে এটাকে বলি 7P। তখন আবার এক্সট্রা 3টা পি যুক্ত হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে যখন বাজারজাতকরণ মিশ্রণ বলবে তোমরা 4P লিখবা। যদি স্পেসিফিক বলে সেবার ক্ষেত্রে কি, তাহলে ইউ হ্যাভ টু রাইট 7P। তোমাকে তো সেবার ক্ষেত্রে যখন বলবে 7P, 7P কি হতে পারে? প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশনের সাথে আরো 3টা যুক্ত হয়, যেমন পিপুল, ফিজিক্যাল এভিডেন্স অ্যান্ড প্রসেস। এইগুলো যুক্ত হয়। তো এখন আমরা 4P নিয়ে আলোচনা করব। তো ভোক্তা বা ক্রেতাদের প্রয়োজন অভাবে সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে এক সেট নিয়ন্ত্রণযোগ্য উপাদানের সমন্বয়কে বাজারজাতকরণ মিশ্রণ বা 4P বলা হয়। বাজারজাতকরণ মিশ্রণের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে ভোক্তা এবং বাজারজাতকরণ মিশ্রণের উপাদানসমূহ হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য। 1950 সালের দিকে অধ্যাপক নেল এস বোর্ডেন মার্কেটিং মিক্স বিপণন মিশ্রণ পরিভাষাটি ব্যবহার করেন। 1960 সালে অথবা 1950 সালে আরো 10 বছর পরে এসে আমাদের এই যে মহাশয় ইজে ম্যাকার্থি এই উপাদানগুলোকে 4 ভাগে বিভক্ত করেন। এই উপাদানগুলোকে 4 ভাগে ভাগ করেছেন। কি কি সেই ভাগগুলো? প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। এই জন্য ম্যাকার্থিকে বলা হয় বিপণনের জনক, বিপণন মিশ্রণের জনক। বিপণনের জনক আবার কিন্তু ফিলিপ কটলার, বিপণন মিশ্রণের জনক। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো এটি কিন্তু পণ্যের ক্ষেত্রে, আবার এমনি সাধারণ বাজারজাতকরণ মিশ্রণ বললে এটাই, স্পেসিফিক সেবার ক্ষেত্রে বললে ফিজিক্যাল এভিডেন্স, প্রসেস অ্যান্ড পিপল। এটা তুমি লিখে দিবা, এই যে এক্সট্রা 3টি পি, অর্থাৎ 4P প্লাস 3P। সেবার ক্ষেত্রে একত্রে হয় 7P। 7P-তে কি? 4P তো আছে, এই যে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, এটা তো আছে, সাথে তোমার ফিজিক্যাল এভিডেন্স থাকে, বস্তুগত প্রমাণ। তারপর কি? প্রসেস, পিপল। তো এই এক্সট্রা 3টা পি যুক্ত হয়, অর্থাৎ দেখো প্রত্যেকটা শুরুতে পি। এই জন্য অজন মনে করেন এতে ম্যাথ করেছি। আবার এইখানে দেখো প্রত্যেকটা শুরুতে পি, প্রত্যেকটা শুরুতে পি, এই যে পি। এখন আমরা এই পি কয়টা দেখব। দেখো পরবর্তীতে সেবার ক্ষেত্রে 4P 7P হলেও চালু করা হয় 7P, যেমন প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। এরপর হচ্ছে পরিবেশ বা ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন, প্লেস, প্রমোশন। তারপর জনসাধারণ, পিপল, প্রক্রিয়া, প্রসেস অ্যান্ড শারীরিক পরিবেশ, ফিজিক্যাল এনভায়রনমেন্ট। না, এটা ফিজিক্যাল এভিডেন্স হবে, এটা হচ্ছে এখানে ভুল লেখা, ফিজিক্যাল এভিডেন্স হবে, এভিডেন্স, এভিডেন্স। এরপর হচ্ছে লুথার বর্ন আর একজন বিজ্ঞানী এই 4P-কে ভাঙেন। 4P-কে প্রথমে কি করলো? নেল এস বোর্ডেন বলল, নেল এইস বললো, এরপর ইজে ম্যাকার্থি এটা বিস্তারিত লিখলো 4P-তে। পরে লোথার বর্ন কি করলো? লোথার বর্ন এটাকে আবার 4P-কে ভেঙে 4C-তে নিয়ে গেছে, 4C-তে নিয়ে গেছে। পরে আরো একজন জগদীশ অ্যান্ড শেঠ, এটা তোমরা দেখতে পারবো, উনি নিয়ে গেছে 4A-তে। জগদীশ উনি নিয়ে গেছেন আবার 4A-তে। তো প্রথম আসছে তোমার এই যে নেল-এস থেকে আইডিয়াটা আসলো, আইডিয়ার পরে 4P-তে নিয়ে আসছে আমাদের এই যে ম্যাকার্থি, 4C-তে নিয়ে আসছে লোথার বর্ন, জগদীশ নিয়ে আসছে 4A-তে। 4P-র উপাদানগুলোকেই পরে 4C-তে করা হয়েছে, আবার পরে 4A-তে করা হয়েছে। জিনিস একই, যে লাউ সেই কদু, ঠিক আছে? এটাকে শুধু নামটা চেঞ্জ করে, একজন বলে লাউ আর একজন বলে কদু। তো কি কি সেই উপাদানগুলো আমরা চলো দেখি। 4P, 4C, 4A। প্রোডাক্ট, যেটাকে সিতে বলা হয় কাস্টমার সলিউশন বা ক্রেতার প্রয়োজন মেটানো, আর এতে বলা হয় অ্যাকসেপ্টেবিলিটি বা গ্রহণযোগ্যতা। মূল্যকে 4সিতে বলা হয় তোমার ক্রেতার ব্যয় বা কাস্টমার কস্ট, আর এতে বলা হয় অ্যাফোর্ডেবিলিটি। এই বন্টন বা প্লেসকে বলা হয় সুবিধাজনক স্থান সি এর ক্ষেত্রে, আর প্রবেশযোগ্যতা বা অ্যাক্সেসিবিলিটি। প্রসারের ক্ষেত্রে বলা হয় প্রমোশন, যোগাযোগের ক্ষেত্রে কমিউনিকেশন, এবং অবগতি হচ্ছে অ্যাওয়ারনেস। আশা করি এটুকু বুঝতে পেরেছ। তো এইগুলো মুখস্থ করতে হবে, মুখস্থ করলে সমস্যা থাকবে না। এখন
দেখো আমরা কিন্তু মেইনলি টপিক ওয়াইজ আগাচ্ছি, তো অনেক ক্ষেত্রে তোমার অধ্যায়ের সাথে অনেক বিষয় কিন্তু মানে হুবহু মিলবে না, কিন্তু বইয়ের বাইরে কোনো টপিক না, বইয়ের বাইরে কোনো টপিক আমরা আলোচনা করব না, এবং বোর্ড কোশ্চেনে আসবে না এমন কোনো টপিকও আলোচনা করা হবে না। এবং বোর্ড কোশ্চেনের পাশাপাশি যাতে করে তোমার অ্যাডমিশনের কোশ্চেন হয় সেভাবে আমাদের লেকচার বেসগুলো ক্লাসগুলো বেসিক্যালি মার্কেটিংয়ের ক্ষেত্রে ওইভাবে সাজানো। তো এই মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা যেহেতু এইভাবে সাজিয়েছি, তো তোমাদের এই ক্ষেত্রে তোমরা বইটা যখন পড়বা দেখবে এই টপিকগুলো দেখা যাচ্ছে একটা অধ্যায়ে আছে, প্রথম অধ্যায়ে আছে, দ্বিতীয় অধ্যায়ে হয়তো নাও থাকতে পারে অনেক টপিক। তো আমরা দুই তিনটা টপিককে মার্চ করে করে কিন্তু আমরা 15টা লেকচারে নিয়ে আসি, যেহেতু তোমার বইতে হচ্ছে 20টা চ্যাপ্টার রয়েছে, বাট আমরা চেষ্টা করব ফুল সিলেবাস শেষ করার জন্য, হোল সিলেবাস শেষ করার জন্য উইদিন 15 লেকচার্স। তো এই যে 15 লেকচারের ভিতরে আমরা শেষ করব, এর ভিতরে মেইন টপিকগুলো আসবে, হুদায় আজাইরা অনেক টপিক পড়ে লাভ নেই। তুমি পড়বা বিস্তারিত বুঝতে পারবা না এইখানে এই ক্লাসগুলো করলে, কঠিন টপিক এমনিতেই। আজকের ক্লাসে আমাদের যে আলোচনা হয়েছে, আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে যে আলোচনাগুলো হয়েছে, এই আলোচনাগুলো কিন্তু তোমার একেবারে সোনার হরিণ বলতে পারো, কারণ এই আলোচনাগুলো মেইন সমস্যা থাকে মার্কেটিংয়ে বা উৎপাদন ব্যবস্থাপনায় বলতে পারো। এরপরে উৎপাদন ব্যবস্থাপনা নিয়ে আমরা আস্তে আস্তে লেকচারে পরবর্তী যেভাবে আগাবো ওইভাবে কিন্তু এখানে আমাদের সমস্যা তৈরি হয়। তো দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে এই সমস্যাটা তৈরি হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে এই সমস্যাটা তৈরি হয়। তো আশা করি আমরা হচ্ছে টপিক ওয়াইজ এভাবে আগালে তোমাদের সমস্যাটা হবে না, তোমরা হচ্ছে খুব সহজেই বুঝে নিতে পারবা। তো যাই হোক, আমরা এরপরে যদি আগাই, আমাদের প্রবক্তাদের নাম 4P ইজে ম্যাকার্থি, লুথার বর্ন 4C, জগদীশ শেঠ অ্যান্ড ডক্টর রাজেন্দ্র শিশুদা 4A। দুইজন মিলে, এরা দুই বন্ধু, ঠিক আছে, দুই বন্ধু মিলে তোমার 4A তে নিয়ে আসে। এরপরে আমরা যদি দেখি, বাজাতকর মিশ্রণ ধারণা প্রথম প্রণয়ন করেন এলএইচ বোর্ডেন, তবে বাজাতকর মিশ্রণ হিসাবে প্রথম 4P ধারণা প্রণয়ন করেন ইজে ম্যাকার্থি। পণ্যের স্টক ক্লিয়ারের জন্য তালিকা মূল্যের উপর ক্রেতাদের প্রয়োজনে বিশেষ যে ছাড় দিতে হয় সেটা হচ্ছে অ্যালায়েন্স বা ছাড়। বিভিন্ন সমজাতীয় পণ্যের মধ্যে তুলনা করতে হয় তালিকা মূল্য বা লিস্ট প্রাইস। এরপর পণ্য বিক্রয়ের সময় পণ্যের প্যাকেট বা লেবেলের উপরে লিখিত মূল্য অপেক্ষা যতটুকু কম নেওয়া হয় সেটাকে বলা হয় বাটা বা রিবেট বলা হয় কিন্তু এটাকে। এরপরে বন্টন প্রণালীর মূল উদ্দেশ্য হলো যথাসময় যথাস্থানে যথাযথ পণ্যটি পৌঁছানো, যথাসময় যথাস্থানে যথাযথ পণ্যটি পৌঁছানো। বিস্তৃত এলাকায় পণ্য বন্টনের জন্য ব্যবহৃত হয় দীর্ঘ বন্টন প্রণালী। পণ্য স্বল্প দূরত্বে বন্টনের জন্য ব্যবহৃত হয় ক্ষুদ্র বন্টন প্রণালী। এরপরে আমাদের ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগ করে পণ্য বিক্রয় করাকে বলে প্রত্যক্ষ বাজারজাতকরণ। অনলাইন মার্কেটিং, সরাসরি ডাক মার্কেটিং, ক্যাটালগ মার্কেটিং ইত্যাদি প্রত্যক্ষ বাজারজাতকরণের উদাহরণ। পাশাপাশি প্রতিযোগিতামূলক বাজারজাতকরণ কার্যক্রমে সবকিছুই পরিচালিত হয় ভোক্তাকে কেন্দ্র করে এবং বাজারজাতকরণ মিশ্রণের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে ভোক্তারা। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো, আমরা নেক্সটে দেখি আমাদের অ্যানালাইসিস রয়েছে, বিশ্লেষণ রয়েছে না। তো অ্যানালাইসিসগুলো আসলে কি কি, আমরা যে বাজারজাতকরণ করবো, বিজনেস পোর্টফোলিও অ্যানালাইসিস করবো, তার ভিতরে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে শর্ট অ্যানালাইসিস, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। এখন একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ এখানে কিছু উপাদান থাকে, বাহ্যিক উপাদান থাকে। এই জন্য শর্ট অ্যানালাইসিসকে বলি দুইটি অভ্যন্তরীণ উপাদান, দুইটি বাহ্যিক উপাদানের সমন্বয়ে ব্যবসায়ীকে বিশ্লেষণ করা। অর্থাৎ কোন শক্তি আছে, অভ্যন্তরীণ কি শক্তি আছে, অভ্যন্তরীণ কি হুমকি রয়েছে, বাহ্যিক কি শক্তি রয়েছে, বাহ্যিক কি হুমকি রয়েছে, এই অনুযায়ী প্রতিষ্ঠানের কার্যকারিতা কি হবে, পরিকল্পনা প্রণয়ন কি হবে, সেটা বিশ্লেষণ করা হয় শর্ট অ্যানালাইসিসের মাধ্যমে। SWOT, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, এইটার মাধ্যমে। এখন স্ট্রেংথ হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কি কি সামর্থ্য রয়েছে, অভ্যন্তরীণ সামর্থ্য যা কোম্পানির উদ্দেশ্য অর্জনে সাহায্য করে। এরপর তাহলে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কিছু দুর্বলতা থাকে, সীমাবদ্ধতা থাকে কোম্পানির উদ্দেশ্য অর্জনে, যেটা বাধা সৃষ্টি করে। এরপর অপরচুনিটি কি হতে পারে, বাহ্যিক উপাদান যা কোম্পানির সুবিধা অনুসন্ধানে সাহায্য করে। হুমকি বা থ্রেটস কি হতে পারে, বর্তমান উদীয়মান বাহ্যিক উপাদান যা কোম্পানির কার্যক্রমে চ্যালেঞ্জ সৃষ্টি করে। এখানে এই যে স্ট্রেংথ আর এই অপরচুনিটি, এই দুইটা হচ্ছে পজিটিভ, আর এই তোমার দুর্বলতা আর হুমকি হচ্ছে এই দুইটা নেগেটিভ বা নেতিবাচক। আর এই শর্ট অ্যানালাইসিস বিষয়টি সর্বপ্রথম উল্লেখ করেন ইউরিক অ্যান্ড অর 1964 সালে। স্ট্রেংথ সবলতা, উইকনেস দুর্বলতা, অপরচুনিটি সুযোগ, অ্যান্ড থ্রেটস হুমকি, এর অধ্যক্ষ নিয়ে গঠিত হয় শর্ট অ্যানালাইসিস। শর্ট অ্যানালাইসিসের এত বেশি হচ্ছে তোমার কঠিন না, শর্ট অ্যানালাইসিস সহজ, যেখানে দুইটা অভ্যন্তরীণ উপাদান থাকে। স্ট্রেংথ, এটা হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কি কি সুযোগ সুবিধা পাচ্ছে, যেমন সস্তায় শ্রম পাচ্ছে। আবার উইকনেস কি কি, যে অন্যান্য প্রতিযোগী বা সাপ্লায়াররা ভালো না, নিম্নমানের কাঁচামাল,
এটা হতে পারে অভ্যন্তরীণ কি কি অসুবিধা হচ্ছে, বাহ্যিক কি কি সুবিধা রয়েছে, কি কি অসুবিধা রয়েছে, সেই সমন্বয়ে তোমার এই শর্ট অ্যানালাইসিস বা স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি থ্রেট এটা অ্যানালাইসিস করা হয়। শর্ট বিশ্লেষণ, যে সকল অপ্রত্যাশিত বা অস্বাভাবিক অবস্থা ব্যবসায়িক কর্মকাণ্ডের উপর বাধা সৃষ্টি করে তাকে বলা হয় হুমকি। যে সকল আকর্ষণীয় ক্ষেত্রসমূহ কোম্পানির লাভজনক বাজারকরণ কার্যাবলী সম্পাদন করে তাকে বলে বাজারকরণের সুযোগ, এবং বাজারকরণ কর্মকাণ্ডের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে বলা হয় বাজারকরণ পরিকল্পনা। কোম্পানির উদ্দেশ্য অর্জনে নিমিত্তে বাজারকরণ কৌশল সমূহের সিদ্ধান্ত গ্রহণকে বলা হয় বাজারকরণ পরিকল্পনা। পাশাপাশি বাজারকরণ পরিকল্পনার মূল কথা বা সারমর্মই হচ্ছে নির্বাহী সারসংক্ষেপ বা এক্সিকিউটিভ সামারি, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের মার্কেটিং এর হোল থিং খুব সংক্ষিপ্ত আকারে সামারি আকারে তোমার কিন্তু এখানে লেখা থাকে। এরপরে আমরা দেখেছি বাজারকরণ পরিকল্পনা আমরা কিভাবে নির্ধারণ করব। প্রথমে বাজারকরণ উদ্দেশ্য নির্ধারণ, কি কারণে বাজারকরণ করতে চাই, এরপর হচ্ছে হুমকি ও সুযোগ চিহ্নিতকরণ, যেটাকে শর্ট অ্যানালাইসিসের মাধ্যমে আমরা করতে পারি। অভিষ্ট বাজার নির্বাচন, অর্থাৎ কাদেরকে আমরা বলেছি যে বাজার মানে হচ্ছে ক্রেতা, কোন ক্রেতাদেরকে ঘিরে আমরা কাজটা পরিচালনা করতে যাচ্ছি। এরপর বাজারকরণ কৌশল উন্নয়ন, অর্থাৎ ক্রেতামুখী কৌশল উন্নয়ন, অর্থাৎ ক্রেতারা কি চাচ্ছে, কোন পন্থায় যাচ্ছে, কিভাবে পূরণ করলে ক্রেতাদের চাহিদা পূরণ হবে সে অনুযায়ী আগানো। পাশাপাশি কর্মপরিকল্পনা নকশা প্রণয়ন, এরপরে পরিকল্পনা বাস্তবায়ন করা। তো এইগুলো হচ্ছে তোমার বাজারকরণ পরিকল্পনা প্রক্রিয়ার ধাপ। এই তোমার যে 6টা ধাপ আছে, এই 6টা ধাপ খুব সুন্দর করে মুখস্থ রাখতে হবে, স্ক্রিনশট রাখতে পারো বা রাখতে পারো। এরপরে দেখো বাজারকরণ পরিকল্পনা প্রণয়নে উদ্দেশ্য নির্ধারণ করা হচ্ছে বাজারকরণ পরিকল্পনার প্রথম পদক্ষেপ। কোম্পানি যে সকল ক্রেতা বা ভোক্তাকে কেন্দ্র করে বাজারকরণ কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে তাকে অভিষ্ট বাজার বা টার্গেট মার্কেট, অর্থাৎ আমি আজিমপুরে ব্যবসা করব, আজিমপুরের ক্রেতাদের চাহিদা, তারা মধ্যবিত্ত, এখন মধ্যবিত্ত ব্যবসায়ীদের নিয়ে ব্যবসা করব, তা আমার তাহলে টার্গেট কাস্টমার কারা বা টার্গেট মার্কেট কারা, মধ্যস্থ মানে মধ্যবিত্ত ব্যবসায়ীরা। আবার আমি আজিমপুরে ব্যবসা করব, আমার টার্গেট কাস্টমার বা মার্কেট কোনটা, আজিমপুরের লোকজন। তো আমি কোন এলাকায় ব্যবসা করব, কাদেরকে ঘিরে ব্যবসা করব, এরাই হচ্ছে আমার লক্ষ্য বাজার বা লক্ষ্য ক্রেতা। কারণ আমরা জানি মার্কেটিংয়ে বলা হচ্ছে বাজার মানে ক্রেতা, ক্রেতা মানে কি বাজার। এরপরে লক্ষ্য অর্জনের কর্মপন্থা হলো কৌশল বা স্ট্র্যাটেজি। এরপরে আমাদের পণ্য ও সেবা সম্পর্কিত তথ্য ভোক্তাদের অবহিত করাকে বলা হয় প্রমোশন। বাজারকরণ পরিকল্পনার বাস্তব প্রয়োগকে বলা হয় বাস্তবায়ন। কে কখন কোথায় কিভাবে বাজারকরণ কার্যাবলী সম্পাদন করে তা উল্লেখ থাকে বাস্তবায়ন প্রক্রিয়ায়। এই যে আমাদের বাস্তবায়ন প্রক্রিয়ায় এসে থাকে। তো আমাদের এরপরে বাজারকরণ পরিকল্পনা ও কৌশলকে বাস্তবে প্রয়োগ করা হয় কিসের মাধ্যমে, বাজারকরণ বাস্তবায়নের মাধ্যমে। ব্যবস্থাপক অন্যদের মধ্যকার সম্পর্ককে বলে ব্যবস্থাপনা বিষয়ক হাবভাব বা ম্যানেজারিয়াল ক্লাইমেট, এবং যে পদ্ধতির মাধ্যমে অভ্যন্তরীণ বিভিন্ন লোকের মধ্যে ভাবের বিনিময় হয় তাকে বলে কোম্পানির সংস্কৃতি বা কোম্পানি কালচার। এরপরে নিয়ন্ত্রণ প্রক্রিয়া। তো নিয়ন্ত্রণ আমাদের কৌশলগত বাজারকরণ পরিকল্পনার ভিতরে নিয়ন্ত্রণ জিনিসটা রয়েছে। লক্ষ্য নির্ধারণ, আমরা কি অর্জন করতে চাই, কাজের অগ্রগতি পরিমাপ কি হচ্ছে সেটা দেখা, কার্য মূল্যায়ন কেন হচ্ছে সেটা দেখা, এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। তো একটি কাজ কতটুকু গুণ মান ও সময় সাপেক্ষ হলে সঠিকভাবে সম্পাদিত হবে তা নির্ধারণ করাই হলো লক্ষ্য বা আদর্শ মান নির্ধারণ। একটি বিক্রয় কেন্দ্রে সামনের মাসে 1000 একক পণ্য বিক্রি হবে, এরূপ পরিমাণ পূর্ব নির্ধারণই হচ্ছে আদর্শ মান। সামনের মাসে কি হবে সেটা আগে থেকে নির্ধারণ করা। এরপর হচ্ছে নির্ধারিত কার্যের কতটুকু সম্পাদিত হয়েছে তা পরিমাপ করা বাজারকরণ নিয়ন্ত্রণের দ্বিতীয় পদক্ষেপ। কিসের মাধ্যমে আদর্শ মান অনুযায়ী কাজ সম্পাদিত হচ্ছে কিনা কিংবা আদর্শ মান হতে বিচ্যুতি হয়েছে কিনা জানা যায় তুলনার মাধ্যমে। ফলাফল পরিমাপ ও সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ বাজারকরণ নিয়ন্ত্রণের এই যে সর্বশেষ ধাপ, এটা হচ্ছে সর্বশেষ ধাপ। তো এইখানে আমরা এতক্ষণ যাবত অনেক আলোচনা দেখেছি, অনেক কিছু দেখেছি। তো অনেক কিছু দেখার পরে এখন আমাদের কিন্তু এই অধ্যায় ভিত্তিক যে এমসিকিউ গুলো রয়েছে, যেগুলো আমাদের বিগত সময়ে বিভিন্ন বোর্ডে কিন্তু কোশ্চেন হয়েছে, পাশাপাশি আমাদের সিকিউ কোশ্চেন রয়েছে বা আমাদের হচ্ছে কি তোমার সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে, সেইগুলো কেমন টাইপের আসে বা হয় সেইগুলো আমরা জানার চেষ্টা করব। মেইন থিং আজকে যে চ্যাপ্টার আমাদের এই যে চ্যাপ্টার ওয়াইজ আমরা যে লেকচারটা পড়লাম, এই লেকচারে আমাদের কিন্তু
যে টপিকগুলো আমরা আলোচনা করেছি এইগুলোই মেইনলি অনেক ক্ষেত্রে তোমার মার্কেটিংয়ের ক্ষেত্রে অনেক সমস্যা সৃষ্টি করে। যেহেতু আমরা একেবারে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাকে মার্চ করেছি, মার্চ করার পরে আমরা কিন্তু চেষ্টা করেছি যে তোমাদেরকে জানানোর জন্য, যাতে করে তোমরা হচ্ছে বেস্ট পসিবল ওয়েতে সবথেকে ভালো রেজাল্ট করতে পারো। কারণ এইখানে যে বিষয়গুলো আলোচনা করা হয় এই বিষয়গুলো স্টুডেন্টরা সবথেকে বেশি সমস্যায় পড়ে। তো এরপরে আমরা হচ্ছে আর বেশি কিছু নাই এই লেকচারের ভিতরে। এই লেকচারটা যদি সমস্যা হয় আবার পুনরায় দেখতে হবে, কারণ আমরা কিন্তু বিস্তারিত সব জিনিসই বলেছি, গল্প কম করেছি, এই করেছি কম। তো সেই জায়গায় আমরা কিন্তু পড়ালেখাটা বেশি করা হয়েছে। তো পড়ালেখাটা আমরা কিন্তু অনেক বেশি টপিক কিন্তু আলোচনা করা হয়েছে, অনেক বিষয় কিন্তু বলা হয়েছে, যেগুলো একটু একটু না বুঝতে পারো, অনেক ক্ষেত্রে কঠিন মনে হতে পারে। তো কঠিন মনে হলেও তোমাদের বারবার দেখতে হবে, এরপর তোমার বইয়ের সাথে রিলেট করে পড়তে হবে। আর কারণ হচ্ছে তুমি যদি অ্যাডমিশনের এই একাডেমিকের এই জার্নিটাকে অ্যাডমিশনে কনভার্ট করতে চাও, তাহলে তোমার হচ্ছে কি এই যে লেকচার ওয়াইজ আগাইতে হবে। লেকচার ওয়াইজ আগাইলে তুমি হচ্ছে কি ভালো করতে পারবা। এই যে বারবার হচ্ছে কি প্রশ্ন না করে এইভাবে লেকচার ওয়াইজ তুমি যদি আগাইতে থাকো, টপিক ওয়াইজ যদি আগাও, তাহলে তোমার একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনটাও কভার হয়ে যাবে। আর আমরা এই দায়িত্বটাই তোমার কাছ থেকে গ্রহণ করেছি যে আমরা তোমার একাডেমিক জার্নিটাকে অ্যাডমিশনের মতো করে দিব। কারণ একাডেমিক অ্যাডমিশন যাতে দুইটাই একবারে কমপ্লিট হয়ে যায়, যাতে করে পরবর্তী তুমি যেন হ্যাসেলে না পড়ো। প্রথম কোশ্চেন, অনলাইনের ক্ষেত্রে সবসময় কোনটি ভাবা বোকামি? অধিক সার্ভিস চার্জ, সাধারণ পণ্য ধারণা, সঠিক তথ্য প্রাপ্তি? অনলাইনের ক্ষেত্রে একদম ইজি, সঠিক তথ্য প্রাপ্তি। এরপরে দেখো, ঘরে বসেই ক্রেতা পণ্য সম্পর্কিত সব তথ্য পায় কিসের মাধ্যমে? বিক্রয়কর্মীর সাক্ষাতে, কোম্পানি বিজ্ঞাপনে। ঘরে বসেই পাই, তাহলে বিলিপত্র নয়, এটা হচ্ছে ইন্টারনেট। বিলিপত্র হচ্ছে তোমার সরাসরি কিন্তু যাওয়া যাবে। এখানে দুইটা অপশন ছিল তোমার তথ্য পাওয়ার, তো এখানে তোমার বিলিপত্রের মাধ্যমে যেটা সরাসরি যাওয়া লাগে, আর ইন্টারনেট কি ঘরে বসেই, ঘরে বসেই। এরপরে ক্রেতাদের ক্রয় সিদ্ধান্ত সমস্যা হয় যখন পণ্য সম্পর্কে খরচ বৃদ্ধি পায়, অস্বস্থ তথ্য থাকে, পরিবর্তনশীলতা থাকে, তুলনামূলক ধারণা পায়। অস্বস্থ তথ্য থাকে, আমরা বলেছি যে তথ্যের একটা ঘাটতি থাকে। আমরা কিন্তু আগের কোশ্চেনে বলেছি যে তথ্যের একটা ঘাটতি, সঠিক তথ্য প্রাপ্তিতে তাদের একটা বাধা থাকে। তো এই অস্বস্থ তথ্য প্রাপ্তি কিন্তু তাদের পণ্য ক্রয়ে একটা সমস্যা। এরপরে ক্রেতারা পণ্য ক্রয়ে উৎসাহ হারিয়ে ফেলে যখন পণ্য নির্বাচনে ব্যর্থ হয়, ক্রয় ক্ষেত্রে ঝামেলা হয়, ঝুঁকি হ্রাস পায়, ব্যয় হ্রাস পায়। ঝুঁকি হ্রাস পায়, ব্যয় হ্রাস পাইলে তারা তো পণ্য আরো বেশি কিনবে। তাহলে আমার প্রথম দুইটার ভিতর থেকে গ্রহণ করতে হবে। পণ্য নির্বাচনে ব্যর্থ হয়, ক্রয় ক্ষেত্রে ঝামেলা হয়, আমাদের হবে তোমার ক্রয় ক্ষেত্রে ঝামেলা হয়। এখানে কিন্তু ব্যয় হ্রাস পায়, এটা কিন্তু ভুল। এরপরে প্রয়োজনীয় মুহূর্তে পণ্য সম্পর্কিত নানাবিধ পরিবর্তনকে কি বলে? পণ্য সম্পর্কিত নানাবিধ পরিবর্তনকে তোমার বলা হয় বিপণন নমনীয়তা। নানাবিধ পরিবর্তনকে বলা হয় বিপণন নমনীয়তা। এরপরে যে ব্যাংকিং এর মাধ্যমে বিনিয়োগের ঝুঁকি হ্রাস পায়, এটাকে বলা হয় তোমার ডেবিট কার্ডে। ডেবিট কার্ডে কিন্তু টাকা জমা রাখে, ডেবিট কার্ডে তোমার কিন্তু টাকা জমা রাখে। ক্রেডিট কার্ডে কিন্তু তোমার একটা ব্যক্তিগত ঋণ, ক্রেডিট কার্ড কিন্তু ব্যক্তিগত ঋণ। এরপরে আমাদের সিকিউ কোশ্চেন, জাপান ফেরত মিস্টার জিতু বাংলাদেশের শহরগুলোতে বাণিজ্যিক কেন্দ্র জিলান নামে 25টি দোকান প্রতিষ্ঠা করেন। তিনি বিভিন্ন ব্র্যান্ডের উন্নত মানের পণ্য এসব বিপণীতে একই নীতি অনুসরণ করে বিক্রয় করেন, ফলে তার ব্যবসায়ের সফলতা বাড়ে এবং সিদ্ধান্ত নেন। তো আমাদের অনলাইন মার্কেটিং কি? অনলাইনের মাধ্যমে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়কে অনলাইন মার্কেটিং বলে। গ্রিন মার্কেটিং হচ্ছে তোমার সামাজিক বিপণন মতবাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেখানে হচ্ছে প্রতিষ্ঠান কি করে? গ্রিন মার্কেটিং করে। অর্থাৎ এটা একটা কৌশলগত বাজেটকরণের উপাদান বলতে পারো। অর্থাৎ এখন সামাজিক বাজেটকরণ যেগুলো রয়েছে সেখানে কিন্তু ওই যে মতবাদের ভিতরে গ্রিন মার্কেটিং কথাটা আসে। অর্থাৎ যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান সমাজের একটা অংশ এবং পরিবেশের সমাজের একটা অংশ, পরিবেশকে ঘিরে সমাজের মানুষজন বেড়ে ওঠে, তো পরিবেশের দিকে খেয়াল রাখতে হবে, কোনো কারণে যেন ব্যবসায়ী পরিবেশের উপর প্রভাব না ফেলে, এই জন্য গ্রিন মার্কেটিং কথাটা আসছে। যেমন রিইউজ, রিডিউস এবং রিসাইকেল করে পণ্যদ্রব্য ব্যবহার করা, এই জন্য বিপণনকে উৎসাহিত করে, পরিবেশ বান্ধব বিপণনে উৎসাহিত করে। এরপর যে কোন ধরনের বিপণী? ফলে তার ব্যবসায় কি হয়? আমাদের 25টি দোকান প্রতিষ্ঠা করে জিলান নামে শহরগুলোতে, গুরুত্বপূর্ণ শহরগুলোতে প্রতিষ্ঠা করে বিভিন্ন ব্র্যান্ডে উন্নত মানের পণ্য হিসেবে বিপণীতে একই নীতি অনুসরণ করে বিক্রয় করেন, ফলে তার ব্যবসায় সফলতা বাড়ে। অর্থাৎ একই মালিক, ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে তিনি ঢাকা শহরে নতুন একটি বিল্ডিং ভাড়া নিয়ে পৃথকভাবে বিভাগের মাধ্যমে পণ্য বিক্রয় করেন। জীবন কোন ধরনের বিপণী দেন? তো প্রথমে তিনি যে বিপণী দেন 25টা এবং মালিক একজন, এটা হচ্ছে তোমার বিপণী মালা বা চেইন স্টোর। এরপরে উদ্দীপকে উল্লেখিত মিস্টার জিতু ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্তটি যথার্থ মূল্য। হ্যাঁ, অবশ্যই সিদ্ধান্ত, যেহেতু তিনি
কি করছেন, যেহেতু তিনি এক জায়গা থেকে ব্যবসা পরিচালনা করে বা 25টা ব্যবসায়কে একভাবে পরিচালনা করতে তিনি সমস্যার সম্মুখীন হচ্ছে, সেহেতু তার সিদ্ধান্তটা সিদ্ধান্তটি যথার্থ বলে বিবেচিত হবে। এরপরে আমাদের লাস্ট কোশ্চেন যদি দেখি, সাধারণত বৈদ্যুতিক তারে প্রচুর বিদ্যুৎ খরচ হয়। তো এই দিকটি বিবেচনা করে ট্রান্সটেক কোম্পানি বিনামূল্যে সাধারণ বৈদ্যুতিক বাল্ব পরিবর্তন করে এনার্জি বাল্ব দেওয়ার ঘোষণা দিল। ঘোষণা শুনে সকলে সাধারণ জনতার কাছাকাছি অবস্থিত বিক্রয় কেন্দ্রে জমা দিয়ে সাধারণ বাল্ব কাছাকাছি অবস্থিত বাল্ব বিক্রয় কেন্দ্রে জমা দিয়ে এনার্জি বাল্ব সংগ্রহ করলো। অর্থাৎ এখন গ্রিন মার্কেটিং কি, পরিবেশ বান্ধব বিপণন। অর্থাৎ আমরা যেহেতু ব্যবসায়ী প্রতিষ্ঠান একটা সমাজের অংশ, আমরা সমাজের অংশ, পরিবেশকে ঘিরে আমরা বেড়ে উঠি, তাই পরিবেশের উপর ক্ষতি করে আমরা কখনো ব্যবসায় পরিচালনা করতে পারবো না। এই জন্য গ্রিন মার্কেটিং বলে পরিবেশের উপরে অবদান রাখা বা পরিবেশের লক্ষ্য রাখা, পরিবেশের খেয়াল করা এবং ব্যবসা পরিচালনা করা। এটা হচ্ছে গ্রিন মার্কেটিং এর মেইন কাজ। রিইউজ, রিডিউস, রিসাইকেল। এরপরে টেলিমার্কেটিং কি, ফোনের মাধ্যমে যে মার্কেটিং কার্যক্রম পরিচালনা করা হয় সেটাকে টেলিমার্কেটিং বলে। ট্রান্সটেক কোম্পানির কর্মসূচিটি কোন ধরনের মার্কেটিং? ট্রান্সটেক কোম্পানির মার্কেটিং কিন্তু এই যে গ্রিন মার্কেটিং এর অংশ। ট্রান্সটেক কোম্পানির গৃহীত উদ্যোগটি বাংলাদেশের ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ? ট্রান্সটেক কোম্পানির গৃহীত এই যে উদ্যোগ, এটা কিন্তু একটা বাজারে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু অনেক, বাংলাদেশ যেহেতু গরিব দেশ, বাংলাদেশের টাকা কম, বাংলাদেশ কিন্তু চাইলেই অন্য দেশের মতো কি করতে পারে না। একটা কথা বলি, বাংলাদেশের মাটি কিন্তু জাপানের থেকে 4 গুণ বেশি উর্বর, কিন্তু জাপান প্রযুক্তিগত দিক থেকে অনেক বেশি উন্নত হওয়ায় বাংলাদেশের থেকে 6 গুণ বেশি ফসল উৎপাদন করে। তাই বাংলাদেশে এই যে বিভিন্ন খাতে ব্যয় হয়ে যায়, এইসব কারণে কিন্তু আমরা চাইলেও প্রযুক্তি খাতে অনেক বেশি বিনিয়োগ করতে পারি না, যার কারণে আমরা দেখা যায় আমাদের সবকিছু সেভ করতে হয়। বাংলাদেশের মতো এরকম একটা দারিদ্রপূর্ণ দেশ বা বাংলাদেশের মতো একটা গরিব দেশে এই যে আমরা যেখানে ব্যয় হচ্ছে, ব্যয়টাকে হ্রাস করে অন্যদিকে আমরা বিনিয়োগ করতে পারবো চাইলে। তাই বাংলাদেশের ক্ষেত্রে এই যে তারা এনার্জি বাল্বটাকে তারা কি করলো, তারা যে এমনি বাল্ব পরিবর্তন করে এনার্জি বাল্ব ব্যবহার করলো, এটা কিন্তু অনেক যথার্থ। তো এইগুলো হচ্ছে এখান থেকে সিকিউ হয়, এখান থেকে এইভাবে এমসিকিউ গুলো হয়। তবে এই চ্যাপ্টারে আরও অনেক বিষয় ছিল, এই লেকচারে আরও অনেক বিষয় ছিল যেগুলো অত বেশি ইম্পর্টেন্ট ছিল না, যেহেতু আমরা মেইন টপিকগুলো আলোচনা করার চেষ্টা করব। প্রত্যেকটা লেকচার থেকে বইয়ের প্রত্যেকটা অধ্যায়গুলো থেকে কম্প্রেসড করব, একেবারে মেইন টপিকগুলোকে বেছে বেছে নিয়ে আসবো। ঠিক আছে, মেইন টপিকগুলোকে বেছে বেছে নিয়ে আসবো, তাহলে তোমাদের সমস্যা হবে না। আশা করি সমস্যা হবে না, অ্যাডমিশনেও একাডেমিকেও এইচএসসি কোথাও সমস্যা হবে না। তখন আর মনে হবে না যে ভাইয়া আমি এখন অ্যাডমিশনের প্রস্তুতি নিব নাকি আমি একাডেমিকের প্রস্তুতি নিব, তখন আর এইটা কখনোই মাথায় আসবে না আমাদের এই ক্লাসগুলো করলে। আশা করছি বুঝতে পেরেছো। প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনে খাতায় লেখাটাই হচ্ছে প্রত্যেকটা ভালো স্টুডেন্টের মেইন যে বিষয় বা মূল যে বিষয়। যদি ভালো করে তুমি লিখতে পারো, প্রত্যেকটা বিষয় বুঝে, প্রত্যেকটা বিষয় শুনে, প্রত্যেকটা বিষয় নোট করে, তাহলে তুমি পরীক্ষায় ভালো করবা এইচএসসিতে এবং অ্যাডমিশনে যেও। এই জন্য একাডেমিক টু অ্যাডমিশন আমাদের এই প্রত্যেকটা ক্লাসকে তুমি তোমার খাতায় একটা খুব একটা ইম্পর্টেন্ট খাতায় বা খুব আলাদা একটা খাতায় তুমি নোট করে রাখবা, যাতে করে পরীক্ষার সময় এটা দেখে পরীক্ষা দিয়ে আসতে পারো। তো এতক্ষণ যারা ক্লাসে ছিলে ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে অন্য কোনো লেকচারে।